স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফর সঙ্গী সহ লন্ডন সফর করছেন। তার এই সফরকে ঘিরে নানান রকম জল্পনা কল্পনা অনেক কিছু রয়েছে। এর মধ্যে অনেক ঘটনা প্রবাহ রয়েছে এবং অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এসে জাতিসংঘের অধিবেশনে যেমন বলছিলেন যে পুরো জুলাই বিপ্লব বলে যেটি বলা হয়, সেই জুলাইয়ের ঘটনাক্রম ছিল meticulously designed, সেই অংশের শেষ অধ্যায় এখন কিনা সেই প্রশ্নটিও উঠেছে। তো এই প্রশ্নের আজকে আমরা জবাব খোঁজার চেষ্টা করব। এর সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো তো থাকছেই এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক সাইফুল আলম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে একটা সেমিনারে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত অনেক বিষয়ে খুব খোলামেলা উত্তর দিয়েছেন। কি কি বিষয় তিনি বললেন, কোন কোন বিষয়গুলি তাৎপর্যপূর্ণ, এই আপডেটটি আপনার কাছ থেকে আগে নিচ্ছি। ধন্যবাদ। অনেকদিন পর আশরাফের সাথে দেখা হলো, ধন্যবাদ আপনার মাধ্যমে। সো যেটা উনি অনেক বিষয়ে ওনাকে প্রশ্ন করেছেন ম্যাডামস, সো চেতাম হাউসের নির্বাহী পরিচালক উনি। সো এটা আগে থেকেই একটা পূর্ব নির্ধারিত ছিল যে যেখানে চেতাম হাউসে ব্রিটিশ বাঙালি অনেকেই ছিল। তবে আপনি দেখবেন যে নেটিজেন পাড়ায় মানে ফেসবুকে অনেকে পোস্ট দিয়েছেন যে আসলে আগের সরকারের আমলে যেমন দেখা যেত যে একটা লটবহর নিয়ে গিয়ে সেখানে এক ধরনের প্রেস কনফারেন্স বা সম্মেলন করা, সেটাও এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলেও। সামনের সারিতে, বেশ কয়েকটা সারিতে দেশ থেকে কেন, কোন কারণে তারা গিয়েছেন এত লটবহর, সেটা প্রশ্নের মধ্যে পড়েছে। সো সেটা যাই হোক, উনি অনেক কিছু বলেছেন। আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সংস্কার নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ভারত চীনের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারপরে দর্শক সারি থেকে, অর্থাৎ যারা ব্রিটিশ বাঙালি ছিলেন, অনেকে সাংবাদিক ছিলেন, একজনে প্রশ্ন করেছেন ৩২ নম্বর ভাঙার সময় আপনার প্রশাসন ডক্টর ইউনূসের প্রশাসন কেন নীরব ছিল। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে উত্তর দিতে গিয়ে তিনি মোদির সাথে যে কথা হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে বা শেখ হাসিনার ওখান থেকে কথা বলা নিয়ে, সো এগুলো নিয়ে যদিও একটা মজার বিষয়, উনি কিন্তু শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। উনি বলেছেন, সবসময় বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী, এক্স প্রাইম মিনিস্টার। সো এটা একটা মজার বিষয় আমি লক্ষ্য করলাম। পুরো বক্তব্যটা আমি শুনেছি উনি যখন বক্তব্য দিচ্ছিলেন বা উনি আসলে মানে সম্মেলনে যখন, অধিবেশনে যখন ছিলেন। সো সেইখানে আমার কাছে মনে হয়েছে বেশ কয়েকটা বিষয়। একটা হচ্ছে, প্রথমত যদি ৩২ নম্বর একটা ধরি, উনি বলছেন যে একটা মজার বিষয়, উনি অনেকগুলো বিষয় পাশ কাটিয়ে উত্তর দিয়েছেন। এবং একটা, যেমন চীন সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি ওই বিষয়ে উত্তর না দিয়ে উনি দিয়েছেন হচ্ছে গিয়ে বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গে কথা বলেছেন। এরকম অনেকগুলো বিষয় আছে যিনি আসলে মূল বিষয়ে টাচ করেননি, এড়িয়ে গেছেন, অন্য বিষয়ে অবতারণা করেছেন। ৩২ নম্বর বিষয়ে সামিয়া আক্তার নামে একজন ব্রিটিশ বাঙালি সাংবাদিক, উনি বলেছেন, উনি দৈনিক সংগ্রামের প্রতিনিধি বলে বলেছেন। উনি জিজ্ঞেস করেছিলেন যে ৫ ফেব্রুয়ারি ৬ ঘন্টার ব্যবধানে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ৩২ নম্বরের, অর্থাৎ স্মৃতিবিজড়িত এই বাড়িটি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়িটি ধ্বংস করা হয়, তখন আপনার সরকার নীরব ছিল কেন? উনি মোট দুটি প্রশ্ন করেছেন আমি যতটুকু শুনেছি। তো ডক্টর ইউনূস সরাসরি উত্তর দেননি। উনি বলেছেন যে ওই সময় আসলে পুলিশের উপর দোষ দিয়েছেন, পুলিশ আসলে পুলিশকে মারত, পুলিশকে দেখলে ক্ষেপ্ত, পুলিশ নিজেরাই সিকিউর ফিল করতো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একই সময় আপনি খেয়াল করে দেখবেন দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে একটা মব ক্রিয়েট করা হয়েছিল জিয়াফতের নামে। ওই দিনই আমি সেদিন একটা এটিএনএসের টক শো ছিলাম, আর আমি ওই পথ দিয়ে যেহেতু সামনেই যেতে হয়, দেখলাম যে ওখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ ওটা প্রোটেকশন দিয়েছে। সো আবার একই সময়ে আপনি ৩২ নম্বর ভাঙা, আচ্ছা মব শেষ হওয়ার পরেও ২ দিন ধরে টানা চলল। সো এটা হয়তো বা বর্তমান সরকারই বলতে পারবেন। এবং আপনি দেখবেন যে ওই রাতে ৩বার বিবৃতি চেঞ্জ করেছে চিফ অ্যাডভাইজার অফিস থেকে, ওনার প্রেস উইং থেকে। এবং এরপরে যে এইটাই যে একমাত্র মব সন্ত্রাস বা
বললো কিছুদিন কয়েকদিন 2 দিন আগে মনে হয় এনসিপি তার বিরুদ্ধে শোকজ জারি করেছে যে দেশের সবচেয়ে বড় মাফিয়া হিসেবে ক্লেম করেছে। সো এই মাফিয়া কিন্তু গিরি কিন্তু দেশে 10 মাস ধরে আমরা দেখছি, এখনো দেখছি। এই গত ডক্টর ইউনূস যখন দেশের বাইরে, তখন বেশ কয়েকটি জায়গায়, আপনি ধরেন সিলেটে, আপনি ধরেন তাণ্ডব সিনেমাটি ওটা প্রচার করতে দেয়নি, এরকম অনেক জায়গায় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার ফ্যামিলিকে সেভ করার জন্য নিজে আত্মহত্যা করেছে, সে যেটা ক্লেম করেছে। এরকম মব সন্ত্রাস কিন্তু চলছে। তো হয়তো এখানে আমাদের সবার কাছে একটা প্রশ্ন হতে আসছে, এবং আমি এটুকু ভাবি যে বিষয়টা হচ্ছে চাতাম হাউসের, আপনি যদি দেখেন এটা একটা পলিসি লেভেলের বিশাল অর্গানাইজেশন, নট অনলি ইউকে, অল ওভার ইউরোপ। সো এইখানে এই প্রশ্নগুলা দর্শক সাথে থেকে আসছে, যেমন এমনি উপস্থাপিকার কাছ থেকে আসছে। উপস্থাপিকার কাছ থেকে একটা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে আমার কাছে মনে হচ্ছে। যে একটা হচ্ছে সংস্কারের কাজটা, এই ম্যান্ডেটটা, কোনো বিশ্লেষক বলছেন, উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে এটা জনগণের হাতে ম্যান্ডেটের জন্য আমি ছেড়ে দিচ্ছি না কেন, এটা কেন এই কমিশনের হাতে রাখা হচ্ছে। ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা আমার ভাষায় খুবই আপত্তিকর। সে তার প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে উনি বলেছেন এইটা বাংলাদেশের জনগণ, এই যে আইন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক ভোট বা সংখ্যানুপাতিক আসন নির্ধারণ, এটা মানুষ বোঝে না। এবং এদের কাছে ভোট কি, এরা বলে যে কয়েকটা টাকা দেন, আমি আপনাকে ভোট দিয়ে দিচ্ছি। অর্থাৎ উনি ঈদের ছুটির সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ উনি বলেছেন এইবারের নির্বাচনে উনি চান সবচেয়ে বেশি সংখ্যক দল, সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এবং সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণ। তো সেখানে দেশের ভোটারের সম্পর্কে ওনার অবজারভেশন হচ্ছে এই দেশের ভোটাররা টাকা খেয়ে ভোট দেয়। তাহলে যত বেশি সংখ্যক ভোট আগামী নির্বাচন যদি হয় সেখানে যে পড়বে, তাহলে বেশি সংখ্যক টাকার ছড়াছড়ি হবে। সেই প্রশ্ন তো তোলাই যায় ওনার কথা মতো, যদি যুক্তির খাতিরে যুক্তি দেওয়া যায়। আরেকটি প্রশ্ন করেছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আসলে নির্বাচন নিয়ে প্রশ্ন হচ্ছে। এইটা উনি এই প্রসঙ্গে বলেছেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা ওনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের লোকজন মিছিল মিটিং করছিল, হুমকি দামকি দিচ্ছিল, সেই কারণে দেশের সেফটির জন্য এবং দেশের রাজনীতির সেফটির জন্য ওনারা এটা করেছেন, এবং এটা তারা কিছু করেননি, এটা সাময়িক নিষেধাজ্ঞা মাত্র, বিচার না হওয়া পর্যন্ত। সো এবং তারপরে ইন্ডিয়ার সম্পর্কে এসেছে, বিশেষ করে শেখ হাসিনার বক্তব্যটি। সো ওখান থেকে প্রচার হচ্ছে, এবং সেটা মোদিকে উনি বলেছিলেন, মোদি যে রিপ্লাই দিয়েছে সেটা আমরা জানি, এর আগেও প্রচার হয়েছে মিডিয়াতে। সো এই মোটা দাগে এই বিষয়গুলো উঠে এসছে। উনি 3টা কাজের কথা বলেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এবং বলেছেন যে এই আগামী মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এখনো জুলাই সনদ চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সিগনেচার হবে। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে জুলাই সনদ হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনী পথরেখা নির্ধারণ হবে। যদি কোনো কারণে ওনার ভাষায় যে ঐক্যমত্যের জন্য যে দলগুলোকে ডাকা হয়েছে, প্রথমে যদি আমরা ধরে নিই 32টা দল ডাকা হয়েছে, তো তাদের এখানে বিএনপি বা জামাত ছাড়া আসলে সে অর্থে আর বাকিদের কত শতাংশ ভোট আছে সেটা মোটামুটি বাংলাদেশের, আমি সবগুলো নির্বাচন হিসাব করবো না, যেটা আমি বলি যে ট্রানজিশনাল ইলেকশন যেগুলো, অর্থাৎ 4টা ক্যারটেকার গভর্নমেন্ট আমলে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলোর ভোটের হিসাব যদি দেখি, তাহলে সেখানে বড়জোর 50% ভোটার অংশগ্রহণ আমরা দেখতে পাই। তো বাকি 50% ভোটাররা যাদের প্রতি তাদের ম্যান্ডেট দিয়েছেন, তাদের কেমন দেখেন আপনি জাতীয় পার্টি তো নিষিদ্ধ না, কিন্তু জাতীয় পার্টির উপর কিন্তু এক ধরনের মব সন্ত্রাস চালু রাখা হয়েছে। সো জাতীয় পার্টির অফিস ভেঙে দেওয়া হয়েছে, জাতীয় পার্টির আপনার চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। তো আবার জাতীয় পার্টিকে আপনি দেখবেন যে জাতীয় পার্টিকে শুরুর দিকে 1টা না 2টো মিটিংয়ে ডাকা হয়েছিল, এবং কি ওতে সময় ছিল, এবং কি আর্মি চিফের সাথে যখন রাজনৈতিক দলগুলো মিটিং করে সেখানেও ছিল। তারপরে হঠাৎ করে জাতীয় পার্টির সাথে কি হলো না হলো জাতি জানেই না, জাতীয় পার্টি হয়ে গেল একটা নিষিদ্ধ দলের মতো। তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে যে ঐক্যের কথা বলছেন, সে ঐক্য কিন্তু ইন্টারন্যাশনালি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
হ্যাঁ, ইন্টারন্যাশনালি প্রশ্নবিদ্ধ হচ্ছে এই কারণে সেখানে কিন্তু আলোচনায় গণভোটের কথাও আসছে। তো সেটা গণভোট উনি ধর্তব্যের মধ্যে নেননি, সেটা বলেছেন। তো মোটা দাগে এই হচ্ছে ওনার আলোচনার বিষয় ছিল আর কি। জি, বুঝতে পেরেছি। নাজমুল আশরাফের কাছে যাচ্ছি। তার আগে একটা সাউন্ড আমি পাচ্ছি, একটু চেক করে দেখুন কোথাও ফ্যান চলছে নাকি। মনে হচ্ছে ফ্যানের একটি আওয়াজ আসতেছে। জনাব নাজমুল আশরাফ, আপনি নিশ্চয়ই, আপনার অনেকদিন পরে পেয়েছি, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি শুনেছেন। আপনার মূল্যায়নটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সাইফুল আলম চৌধুরী কিন্তু মোটা দাগে চ্যাথাম হাউসের যে অনুষ্ঠানটি প্রশ্ন উত্তর, বিশেষ করে অডিয়েন্সের দিক থেকে প্রশ্ন উত্তর এবং অ্যাঙ্কারের প্রশ্ন উত্তর, মৌলিক বিষয়গুলো তিনি বলে ফেলেছেন। আমি রিপিট না করে দু একটা পয়েন্টের ব্যাপারে বলবো। 32 নম্বর ভাঙার ব্যাপারে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল, তিনি কিন্তু সেই উত্তর দেন নাই। যেটা সাইফুল আলম চৌধুরী বললেন যে এড়িয়ে গেছেন না, উনি অসত্য বলেছেন। মিথ্যাচার বললে খারাপ দেখা যায় রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে। ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশে ওনাকে এরকম প্রশ্ন নিতে দেখেছি, উত্তর দিতে দেখেছি। কিন্তু আমরা যারা বাংলাদেশে গণমাধ্যমে কাজ করি, আমাদের দুর্ভাগ্য, গত 10 মাসে একদিন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক মানের একজন মানুষ, যিনি নিজেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় বলেন, সেই মানুষটা দেশের গণমাধ্যমকে একবারও সংবাদ সম্মেলন করে প্রশ্ন করার সুযোগ দিলেন না। কিন্তু বাইরে গেলে তিনি এই সুযোগ দেন। বিশেষ সাক্ষাৎকার বাংলাদেশে দিয়েছেন কয়েকজন সম্পাদককে, এরকম সাক্ষাৎকার তিনি দেশের বাইরে আরো বেশি দিয়েছেন। কিন্তু এরকম বিশেষ সাক্ষাৎকার বা কোনো পত্রিকা বা টেলিভিশনকে সাক্ষাৎকারের তার বাইরেও নানান অনুষ্ঠানে তিনি বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের বা দর্শকদের প্রশ্নের জবাব দেন, অনেকটা সংবাদ সম্মেলনের মতো করে। বাংলাদেশে তিনি 10 মাসে এই কাজটা করেন নাই। এমনকি এর আগে তিনি যখন প্রধান উপদেষ্টা হন নাই, তখন তার ব্যাপারে সমালোচনা ছিল যে তিনি বিদেশি গণমাধ্যমকে শুধু সাক্ষাৎকার দেন, বাংলাদেশে কোনো গণমাধ্যমকে তিনি গুরুত্ব দেন না, পোছেন না এক কথায় বলতে গেলে। এবং এই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। তো নিন্দুকেরা বলে যে তার একটা বিদেশ প্রীতি আছে। এই বিদেশ প্রীতি দু রকমের, বিদেশ সফর করার মাধ্যমে বিদেশ প্রীতি, আর হচ্ছে বিদেশি গণমাধ্যম, বিদেশি সাংবাদিক, বিদেশি অতিথি, বিদেশি মানুষ, তাদের প্রতি তার একটা বিশেষ ভালোবাসা, দরদ বা আকর্ষণ আছে। সেটি বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পরও এই চর্চা ওনার অব্যাহত আছে। এটি যেমন আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি, আমাদের জন্য দুঃখজনক, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে অপমানজনক। আর দেশের বাইরে গিয়ে তিনি দেশের কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি 10 মাসে 10 বার বিদেশ সফর করেছেন। এই ইউকের সফর সহ এটা 11 নাম্বার সফর। এই 11টি সফরেই তিনি একই রকমের চর্চা করেছেন। এবার ইংল্যান্ডে গিয়েও সেই কাজই করছেন। কিন্তু এই সফর সহ তার প্রায় সব সফরই একরকম ব্যক্তিগত সফর। কোনো না কোনো অনুষ্ঠানে ওনার দাওয়াত, কারো না কারোর সাথে ওনার সাক্ষাৎ, কোনো ডিগ্রি বা কোনো আপনার পদক বা কিছু একটা সম্মানসূচক কিছু পাওয়ার জন্য যাওয়া, এরকম। কিন্তু প্রত্যেকটা সফরকে যেভাবে চিত্রায়িত করা হয় সরকারিভাবে, প্রেস উইং এর মাধ্যমে এবং তার নিজের মাধ্যমেও, তাতে মনে হয় যে এগুলো অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর। তা কিন্তু না। এখন যেগুলো তার ব্যক্তি, এরকম সফর কিন্তু উনি আগেও করতেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর সারা বছরই করতেন। ওনাকে তো দেশে পাওয়া যেত না, বিদেশে থাকতেন বেশি। ফলে ওরকম আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, সারা বিশ্বের সাথে তার যা যোগাযোগ, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আপনার কি বলে নোবেল বিজয়ী, এরকম বহু মানুষের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আপনার কর্মসূচি, বিভিন্ন ধরনের উপলক্ষে তিনি বিদেশ সফর করেন এবং সেসব জায়গায় তিনি যেসব তৎপরতা চালাতেন এখনো সেরকম চালাচ্ছেন। আগেরটা তার ব্যক্তিগত উদ্যোগে হতো, হয়তো যারা আয়োজক ছিলেন তাদের খরচে অথবা নিজ খরচে, এখন হচ্ছে সরকারি খরচে। তো সরকারি খরচে এসব ব্যক্তিগত সফরের জন্য তিনি কি জবাবদিহি করবেন? কারণ জবাবদিহি করার সুযোগ তো বাংলাদেশে উনি কাউকে দেন নাই, কাউকে সে প্রশ্ন করার সুযোগই উনি দেন না। এখন আসি চ্যাথাম হাউসের সেই সংলাপে। সেখানে 32 নম্বরের ব্যাপারে তাকে স্পষ্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনার টানা 2 দিন ধরে
এই মব ভায়োলেন্সের মাধ্যমে ঐতিহাসিক একটি বাড়ি ভাঙচুর করা হলো, সিটি কর্পোরেশনের বুলডোজার নিয়ে গিয়ে সেখানে তার প্রশাসন, তার সরকার নীরব ছিল। তার উত্তরে তিনি বলেছেন এত বড় অভ্যুত্থান হয়েছে, পুলিশের সাহস ছিল না, তাদের মনোবল ছিল না, রাস্তায় নামলে উল্টা যারা এই সন্ত্রাসের শিকার হয়েছেন এই অভ্যুত্থানের সময় তারা এসে পুলিশকে চ্যালেঞ্জ করতো, তুমি কে, আমার লোক মেরেছে, আমার ইত্যাদি ইত্যাদি, এই জন্য তারা পারে নাই। কিন্তু আমরা জানি যে 5 থেকে 8ই অগস্ট এই 3 দিন দেশে পুলিশ, সরকার, প্রশাসন কোনো কিছু ছিল না, এবং সেটার দায়িত্ব ডক্টর ইউনূসের সরকারের না। তখন অনেক কিছু ঘটেছে, সেগুলো কতটা থামানো যেত, কারণ তখন পুলিশ ছিল না, আমাদের সেনাবাহিনী ছিল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর উপস্থিতিতে ওইসব সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তারা সেগুলো থামান নাই বা থামাতে যান নাই বা থামাতে পারেন নাই। 3 ক্যাটাগরিতে আপনি ফেলতে পারেন। কিন্তু 8 তারিখ থেকে তিনি যখন দায়িত্ব নিলেন, সরকার গঠন করলেন, এবং পুলিশ পুরোপুরি সক্রিয় হতে সময় লেগেছে, ভালো কথা। সেনাবাহিনী তো মাঠে ছিল, এবং সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরে ভাঙচুর করার সময় তারা সেখানে গিয়েছিল। তাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা হয়েছে যারা ভাঙচুর করেছে, সন্ত্রাসীরা, এবং পুলিশও গেছিল। এক পর্যায়ে পুলিশ, সেনাবাহিনী সবই সেখান থেকে চলে এসেছে। কেন তারা স্পটে গেল, কেন চলে আসলো, এটার উত্তর তো সরকার কখনো দেয় নাই। আমরা জানি বা বুঝি বা আন্দাজ করতে পারি তাদের উপরে কোনো হুকুম ছিল না, আদেশ ছিল না যে তোমরা এই ভাঙচুর থামাও, তোমরা এই মব ভায়োলেন্টদেরকে বিরত রাখো এই কাজ থেকে। সেই নির্দেশ ছিল না বলে তারা গেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গালিগালাজ খেয়ে আবার হাত গুটিয়ে চলে এসেছে। তো এই সত্যটা তিনি বলেন নাই, তিনি পুলিশের উপর দোষ চাপিয়েছেন। এবং এরপরও আরো যেসব মব সন্ত্রাস হয়েছে সারা দেশে, যত আপনি দেখেন 32 নাম্বার ভাঙচুর করা, গুলিয়ে ফেলা, এই ব্যাপারে যেসব বক্তব্য আমরা এই আন্দোলনকারী অনেকের মুখে শুনেছি, অনেক ইউটিউবার, বিশেষ করে একজন ইউটিউবার তো এই 32 নাম্বার আপনার লাইভে ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন। তিনি লাইভে নির্দেশ দিয়েছেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কোনটা পর কোনটা করতে হবে, কতটুকু ভাঙতে হবে, কিভাবে ভাঙতে হবে, এগুলো উনি ওনার পরিচালনায়, ওনার নির্দেশনায় এই কাজটি হয়েছে। তো সেই ইউটিউবার ও আবার এইসবের যখন ব্যাখ্যা দেন যে কেন 32 নাম্বার ভাঙতে হবে, গুড়িয়ে দিতে হবে, কেন ইতিহাস ধ্বংস করতে হবে, সেই বয়ান থেকে শুরু করে এই গত 10 মাসে সারা দেশে মুক্তিযুদ্ধের যত স্মারক, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য, শেখ হাসিনা গত 16 বছর দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, প্রহসনের নির্বাচন, আরো অনেক অপকর্ম করেছেন। তার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এবং তার যে নেতৃত্বে যে আওয়ামী লীগ, তাদের প্রত্যেককে আপনি সর্বোচ্চ শাস্তি দেন, কেউই আপত্তি করবে না। কিন্তু শেখ হাসিনা বা তার দল বা সরকারের অপরাধের জন্য ইতিহাসের যারা নায়ক মহানায়ক, তাদেরকে আপনি অপমান করবেন, তাদের বিরুদ্ধে উচ্চারণা করবেন, তাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন, এবং মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এমনকি বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, এগুলো আপনি ধ্বংস করেছেন, বঙ্গবন্ধুরা তো করেছেন। এবং বহু জায়গায় আমরা জানি গত 10 মাসে যারা বাংলাদেশের জন্মের ইতিহাস রচনা করেছেন, যারা বাংলাদেশকে জন্ম দেওয়ার পেছনে দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি নতুন দেশের অভ্যুদয় ঘটানো, এর সাথে যুক্ত যত ব্যক্তি, যত ঘটনা, যত বিষয়, যত স্মারক, যা কিছু আছে, এগুলো তারা পাইকারি হারে ধ্বংস করেছে গত 10 মাসে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এসব ঘটনার কোনোটা থামাতে বলেছেন কাউকে? তার জন্য একজন মানুষকে ধরে বিচারের আওতায় এনেছেন? এই কাজগুলো কি কোনো বৈধ কাজ ছিল? আইনের দৃষ্টিতে এগুলো কি অপরাধ ছিল না? মানে যে কোনো হামলা, ভাঙচুর, সন্ত্রাস আইনের দৃষ্টিতে অপরাধ, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন নাই। এবং এই হামচুর, বাংলার সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ কোথায় করা হয়েছে? সব ইতিহাস কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এবং বলা হচ্ছে শেখ হাসিনার দোষ, তার সরকারের দোষ। কিন্তু আপনি আক্রমণ করছেন, ধ্বংস করছেন ইতিহাস, এবং যে ইতিহাসের অনেকে জীবিত না। তাহলে আমরা বুঝতে পারি যে এই সরকার কোন শক্তির মদতদাতা, কোন শক্তির পৃষ্ঠপোষক, কোন শক্তিকে তারা লালন পালন করে বড় করতে চান। সেই শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি, সেই শক্তি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে লড়েছিল, সেই শক্তি 71 সালে পাক হানাদার বাহিনীতে সহযোগী হয়েছিল। সেই দলটি জামাতে ইসলামী বহাল তরবিয়তে আছে,
71 জামাত ইসলামীর যে অপরাধ, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, আরো কয়েক হাজার বছর ইতিহাসের পরও কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এত বড় অপরাধ হওয়ার বা এত বড় অপরাধ করার কোনো সুযোগ নাই। একটা দল ফ্যাসিবাদ কায়েম করতে পারে, একটা দল স্বৈরাচার কায়েম করতে পারে, একটা দল দুর্নীতি করতে পারে, গুম খুন হত্যা রাহাজানি যা যা কিছু আছে সবকিছু করতে পারে। কিন্তু 71-এ যে অপরাধ একটি দল, আরো কিছু ছোটখাটো দল আছে মুসলিম লীগের মতো, কিন্তু আমি জামাতে ইসলামী যেহেতু বড় দল, তারা এখনো টিকে আছে সদর্বে, এবং এই অভ্যুত্থানের পরে মনে হচ্ছে যে তারাই যেন বাংলাদেশের ফেরেশতাদের দল হয়ে গেছে। 71-এ তাদের এত বড় অপকর্মের জন্য এই পর্যন্ত এই অভ্যুত্থানকারীরা, এই তথাকথিত বিপ্লবীরা, এই ইউটিউবাররা, এই সরকার, এই সরকারের যারা মানে সমর্থক, তারা কিন্তু কখনো বলে না। আপনি দেখবেন জামাতে ইসলামী, তারপর হচ্ছে এনসিপি, আরো কিছু উগ্র ধর্মান্ধ দল বা গোষ্ঠী আছে, তারা কিন্তু সব সময় একাকার। কারণ তাদের সবারই অবস্থান বাংলাদেশ বিরোধী, তাদের সবারই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র না, তারা তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করবেন, যেটিকে আমরা আফগানিস্তান মডেল বলতে পারি, এই আপনার তালেবান শাসন। এরকম রাজনৈতিক শক্তি যারা, এদেরকে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাদের ব্যাপারে মানে একরকম চুপ থাকে তাদের অপরাধের ব্যাপারে, এবং তাদের পরামর্শকে সবার আগে ধার্য করে। কিভাবে? এই যে নির্বাচন নিয়ে এতদিন ধরে আপনার তর্ক বিতর্ক হচ্ছে, বিএনপি সহ 50-এর বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কারা চায় না? জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং আরো কিছু আপনার ধর্মভিত্তিক দল, যাদের সারা জীবনে একটি আসন জেতার রেকর্ড নাই। তাদের ভোটের সংখ্যা কত সেটাও আমরা জানি না, কখনো যেহেতু পাশ করে নাই বলে আমরা বলতে পারবো না তাদের ভোটের সংখ্যা কত। জামাত ইসলামী বিএনপির কাঁধে ভর করে বেশ কিছু সিট পেয়েছিল একবার, এরপরে যখন তারা একা হয়ে গেল, সেই সিটের সংখ্যা কত কমে এসেছে সেটা আমরা জানি। ইসলামী আন্দোলন, তাদের সিট পাওয়ার ইতিহাস নাই। এনসিপি জন্মেছে, এখনো দল হিসেবে পুরোপুরি তৈরি হয় নাই, পরিপুষ্ট হয় নাই, নিবন্ধন পায় নাই, তাদের জনসমর্থন এখনো যাচাই করা হয় নাই। তারা অভ্যুত্থানের শক্তি হিসেবে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যখন গণতন্ত্র মানবেন, গণতন্ত্রে বিশ্বাস করবেন, সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করবেন, তখন একমাত্র একটি দলের গুরুত্ব যাচাই করার উপায় হচ্ছে তার জনসমর্থন। তো যেহেতু তারা এখনো কোনো নির্বাচনে অংশ নেয় না, ফলে তাদের জনসমর্থনটা বুঝতে পারি না। এখন তারা যেটা বলে, ভাবে, দাবি করে, সেটি হচ্ছে 5ই অগাস্ট পর্যন্ত যে অভ্যুত্থান হয়েছে আপনার 36 দিনের, ওই সময় তারা নেতৃত্বে ছিল, মানে এই দলের লোকজন নেতৃত্ব ছিল, যাদের কেউ কেউ সরকারে এখন আছেন, তাদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি। সেই গণ অভ্যুত্থানে আপামর দল, মানে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া বাকি সকল দল সেই অভ্যুত্থানে ছিল, এমনকি অনেক নির্দলীয় মানুষ সেই অভ্যুত্থানে ছিল। এক একজনের এক এক কারণ ছিল। রাজনীতি দলগুলো এক ধরনের কারণে তার বিরুদ্ধে আন্দোলন করেছে, অন্যান্য শ্রেণী পেশার মানুষ কোনো না কোনো ভাবে তারা বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, বা এই শাসন ব্যবস্থায় তারা অতিষ্ঠ হয়েছে, সেই কারণে তারা সবাই মাঠে নেমেছে। ফলে 5ই অগাস্ট পর্যন্ত তাদের পেছনে যত মানুষ ছিল সবাইকে তারা তাদের মানুষ মনে করেছে, তাদের সমর্থক মনে করেছে। কিন্তু সবাই যে তাদের সাথে একত্রিত হয়েছিল একটি উদ্দেশ্যকে সামনে রেখে, ওই সরকারের পতন ঘটাতে। যখন পতন ঘটে গেল, তখন প্রত্যেকে যার যার জায়গায় ফেরত গেছে, দলগুলো যার জায়গায় ফেরত গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার কাছে ফেরত গেছে। জীবনে কোনোদিন যারা রাস্তায় নামে নাই, তারাও সেদিন রাস্তায় নেমেছিল, তারা আর কোনোদিন হয়তো রাস্তাও নামবে না, ওরকম পরিস্থিতি না হলে তারা তার আপন আপন কাজে ফেরত গেছে। ফলে এই মুহূর্তে আপনি দেখবেন, গত 6 মাসের যদি বিভিন্ন কর্মসূচি দেখেন, এনসিপির শক্তি তখনই আমরা একটু দেখি যখন শিবির, জামাত তাদের সাথে যুক্ত হয়। যখন তারা এককভাবে কোনো প্রোগ্রাম করে, তখন আমরা দেখি তাদের শক্তি কতটা কম। ফলে জনসমর্থনের একটা প্রমাণ লক্ষণ কিন্তু এখানে আমরা দেখি। তো সেই দলটির কথায় ডক্টর ইউনূস সাহেব চলেন, তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তাদেরকে মাথায় তুলে রাখেন, আন্ডা বাচ্চাদেরকে নিয়ে মন্ত্রিত্ব দিয়েছেন, এখনো 2 জন আছে, তারা মন্ত্রীর মানে পদে বসে, যেটি এখন উপদেষ্টা, মানে উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে তারা যেসব কথা বলেন, যেসব স্ট্যাটাস দেন, এগুলো যে তাদের জন্য সঠিক না, এবং এগুলো করাটা যে সরকারকেই আসলে একরকম প্রশ্নবিদ্ধ করা হয়, সেটি তারা বোঝেন না, তাদের অভিজ্ঞতা নাই, তারা বাচ্চা মানুষ, পোলাপান।
কিন্তু অন্য যারা উপদেষ্টা আছেন, যারা অনেক বয়োবৃদ্ধ, অভিজ্ঞ, রাজনীতিতে না হোক, যার যার পেশায়, এবং ডক্টর ইউনূস সরকার প্রধান, কখনোই তাদেরকে ওইসব কাজ থেকে বিরত করতে আমরা দেখি নাই। কারণ এই ছেলেপেলেরা তাকে ক্ষমতায় বসিয়েছে, তার ক্ষমতার উৎস, এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এটা তিনি বিশ্বাস করেন বলে এনসিপিতে যারা আছেন বা উপদেষ্টা হিসেবে যারা আছেন, এদের ব্যাপারে তিনি কখনোই মুখ খোলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো কিছু বলেন না। ফলে এই এনসিপি এবং এনসিপির সবচেয়ে আদর্শিকভাবে কাছাকাছি দল হচ্ছে জামাতে ইসলামী। এবং আপনি দেখবেন এনসিপি আওয়ামী লীগ এবং তার সহযোগী দলদের তো ধোলাই করবে, এটা স্বাভাবিক। বিএনপির মতো দল যারা 16 বছর টানা নিগৃহীত হয়েছে বিগত সরকারের আমলে, এবং যারা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় মানে কি বলবো অংশীদার, যদি জনবলের দিক থেকে বলেন, ওই অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে বলেন, এবং নানান ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রেও তাদের যথেষ্ট ভূমিকা ছিল। তাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে এই অভ্যুত্থানকারী ছাত্র নেতারা তারা বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছে যে তাদের সাথে তারেক রহমান সাহেবের কথা হতো, মানে তার সাথে পরামর্শ করতেন, তার পরামর্শ নিতেন। সোজা কথা, বিএনপি এবং তার ভারপ্রাপ্ত নেতা ওই অভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। এবং তার আগে 16 বছর যখন এদের অনেকের জন্ম হয় নাই, জন্ম হলেও তারা বাংলাদেশ কি, রাজনীতি কি, অভ্যুত্থান কি, আন্দোলন কি, নির্বাচন কি, কিছুই বুঝতো না। ওই সময় বিএনপির লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, জেল কেটেছে, মামলার তো কোনো হিসাব নাই। সেই দলটিকেও তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। অথচ জামাতে ইসলামের ব্যাপারে কোনোদিন একটা টু শব্দ করতে আমরা দেখি নাই। তার মানে হচ্ছে আদর্শিক মিল, বর্তমান অবস্থান, সরকারের সহযোগী, এইসব কমননেসের কারণে তারা একযোগে একসাথে আছে, সেখানে তাদের কোনো বিরোধ নাই। আপনি বিষয়বস্তু দিয়েছেন যে মেটিকুলাস ডিজাইনের শেষ কোথায়। এখন আন্দোলনটি কিভাবে হয়েছে এটা আমাদের চোখের সামনে আমরা সবাই দেখেছি। আন্দোলনের ভিতরে বহু ঘটনা ঘটেছে যেগুলোর জবাব আমরা এখনো জানি না, টুকটাক তথ্য বের হয়, আবার সেই সব তথ্য কেউ বলতে গেলে, লিখতে গেলে, প্রকাশ করতে গেলেও নানা রকমের ঝুঁকির মধ্যে পড়ে। হয়তো কোনো এক সময় যখন শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থা তৈরি হবে দেশে, তখন আমরা ওই 36 দিনের আন্দোলনের আরো অনেক তথ্য পাবো যেগুলো এখন আমাদের অজানা অথবা এখনো স্বীকৃত না বা প্রমাণিত না। সেই জায়গায় নাহিদ ভাই গেলাম, কিন্তু ওই আন্দোলনটি মেটিকুলাসলি ডিজাইন ছিল, এবং সেই মেটিকুলাস ডিজাইন কারা করেছে, তার মাস্টারমাইন্ড কে ছিলেন, এগুলো ডক্টর ইউনূস বহু আগে বলেছেন, যেটি নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা আছে। কিন্তু এখন এই 10 মাস পরে এসে এখন নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতা আমরা দেখছি, সেখানে কোনো মেটিকুলাস প্ল্যান আছে কিনা, সেখানেও দেশের বাইরের কোনো শক্তির সংযোগ আছে কিনা, কারো নির্দেশে, কারো আপনার স্বার্থ রক্ষার জন্য, কারো লক্ষ্য পূরণের জন্য এই সরকার কাজ করছে কিনা, সেই প্রশ্ন কিন্তু মানুষের মাথায় আছে। ফলে ওই প্ল্যান কবে শেষ হবে, আপনি বলছিলেন যে শেষ অঙ্ক, আমার তো মনে হয় যে মানে কোনো না কোনো এক সময়, যেটি এপ্রিলে হোক, ফেব্রুয়ারিতে হোক, জানুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, বা আরো সংকট তৈরি করার কারণে যদি সেটা আবার পিছিয়েও যায়, কোনো না কোনো এক সময় তো নির্বাচন হবে, এবং সেটা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে কি সরকার গঠিত হবে, দেশে তখন একটা স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, স্বাভাবিক রাজনৈতিক চর্চা হবে, সেখানে অন্যায় করে, অপরাধ করে, মব সন্ত্রাস করে কেউ পার পাবে না। এরকম বাস্তবতা যখন আসবে না, তখন আমরা এই মেটিকুলাস ডিজাইনের আরো অঙ্ক, আরো দৃশ্য, আরো হিসাব নিকাশ, আরো তথ্য আমরা আরো অনেক জানতে পারবো। এবং সেই জানার হয়তো এমন অবস্থা হবে যেগুলো জেনে আমরা বিস্মিত হব না, অনেকে তো বিশ্বাসই করতে চাইবো না, এমন সব ঘটনা ঘটতে পারে। কারণ এরই মধ্যে আমরা দেখেছি যে সংস্কারের নামে 10 মাস কাটিয়ে দেওয়া হয়েছে, সংস্কারের হয় নাই এখন পর্যন্ত। কি হবে নির্বাচনের আগে, সংস্কারে কি সুফল জনগণ পাবে, তারই কোনো নিশ্চয়তা নাই। জুলাই সনদের কথা বলা হচ্ছে, এখন সবাই একমত হয়ে ওটাতে সই করলে তো ওই সনদ তৈরি হবে এবং সেটি ঘোষণা করা হবে। তার মধ্যে অঙ্গীকার থাকবে, তার মধ্যে সংস্কার থাকবে, কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোনগুলো পরে হবে, কোনগুলো আগামী সংসদে সে করবে, সংবিধান সংশোধন সম্পর্কিত কোনগুলো, সেগুলোর ব্যাপারে ঐক্যমত হবে কিনা। আমরা যে 10 মাস ধরে এই চেষ্টা দেখলাম, গত 3.5 মাস টানা বৈঠকের পর বৈঠক হলো, আবার দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু যেগুলো নিয়ে বিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে, মোটা দাগে বললে বিএনপির সাথে জামাত বা এনসিপির বা সরকারের মানে কি, সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তারাই তো এই সংস্কারগুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করছে। এখন সরকারের তৈরি করা সংস্কার কমিশনের প্রস্তাব এবং জামাতে ইসলামী এবং এনসিপির প্রস্তাব
প্রায় একই রকম। তার মানে সরকার যেটা করছে এটা জামাত এবং এনসিপি মেনে নিচ্ছে, বা আরো কিছু ছোটখাটো দল, এগুলো উল্লেখ করার মতো না। বিপরীতে আপনার এই বিএনপি এবং আরো যারা মাঠের ছোট বড় দল ছিল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, এই যে নুরুর দল, গণ অধিকার পরিষদ, আমরা জানি যে এই দলটি কিভাবে নির্যাতিত হয়েছে গত সরকারের আমলে, এবং এই অভ্যুত্থানে তাদের কত বড় ভূমিকা ছিল, এবং তরুণ নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি এই নুরুল হক নুরুর দল। তো সেই দল সহ আরো অনেকগুলো ছোট দল হতে পারে, কিন্তু আন্দোলনে তাদের ভূমিকা, রাজনীতিতে তাদের ভূমিকা, এবং জাতীয় রাজনীতিতে ওইসব দলের নেতাদের যে অবস্থান, তাদের যে কন্ট্রিবিউশন, সেটি অনেক বড় দলের চেয়েও বেশি। কারণ তারা জনসমর্থন কম পেতে পারেন, তাদের রাজনৈতিক মানটা কিন্তু অনেক বড় দলের চেয়ে উন্নত। ফলে ওইসব বামপন্থী দলগুলো, মধ্যপন্থী দলগুলো সহ বিএনপির যে অবস্থান, সেই অবস্থানের সাথে যেই আপনার সরকার, এনসিপি এবং জামাতের সংস্কার প্রস্তাবের মিল হচ্ছে না, সেগুলোর মিল হওয়ার কোনো সুযোগও আমি দেখছি না। কারণ ওই জায়গাগুলোতে বিএনপি যেমন অনর, অন্যদিকে জামাত এনসিপি অনর। বিশেষ করে এনসিপি যেহেতু শক্তিশালী দল, সরকার পেছনে আছে, তারা কথা কথায় হুমকি দিতে পারে, আন্দোলন করতে পারে, ঘেরাও করতে পারে, বঙ্গভবন থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, যমুনা থেকে শুরু করে সবকিছু তারা ঘেরাও করে তাদের দাবি আদায় করে ফেলতে পারে। ফলে যখন বিএনপি বা বিএনপির সহযোগী অন্য যে দলগুলো আছে, তারা ওইসব মৌলিক সংস্কারের বিষয়ে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে চাইবে না, তখন তাহারা আবার রাস্তায় মব সৃষ্টি করিয়া সরকারকে বাধ্য করিবে কিনা, বা কি পরিস্থিতি তৈরি করবে, তার ফলে জুলাই সনদের ভাগ্য কি হবে। আর তারা তো বলছে জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়ন, মানে সনদে তো অনেক কিছুই থাকবে, আমরা বুঝছি, সংস্কার প্রস্তাবের বিষয় থাকবে, অভ্যুত্থানের বিষয় থাকবে, ইতিহাসের অনেক কিছু থাকবে, অনেক অঙ্গীকার থাকবে, আগামী সংসদ, আগামী সরকার, আগামী রাষ্ট্র ব্যবস্থার উপরে অনেক কিছু থাকবে। এই সব কিছুর ব্যাপারে বিএনপি তাদের কথা সুরসুর করে মেনে নেবে। বিএনপি তার রাজনীতি, তার দলীয় অবস্থান থেকে তার মতো করেই তো বলবে। তো এখন এনসিপি যদি ধরি 2, বিএনপি 100, জামাত যদি হয় 3, বিএনপি 200, তো এখন আপনি 100-কে 2-3-এর কাছে নিয়ে যাবেন, না 2-3-কে 100-র কাছে নিয়ে আসবেন? তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এনসিপি, সরকার, জামাত, তাদের অবস্থান যত ছোটই হোক না কেন, যেহেতু ক্ষমতা এবং কর্তৃত্ব এখন তাদের হাতে, তাদের কাছে কি বিএনপিকে যেতে হবে? আমরা জানি না বিএনপি কতটুকু যাবে। ফলে জুলাই সনদ হওয়া এবং সেটা বাস্তবায়ন হওয়া, তারপরে নির্বাচন হওয়া, এই কথাটি এনসিপি এতদিন বলে আসছিল। যখন ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে ফেলেন এপ্রিলে, এখন বলছে ঠিক আছে, এপ্রিল তারা স্বাগত জানায়, কিন্তু তার আগে জুলাই সনদ আপনার ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। এই ঘোষণার আগে তো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে। সে ঐক্যমত্য বিএনপির সাথে দলগুলোর কতটা হবে, সে ঐক্যমত্য নিয়ে আবার নতুন সংকট তৈরি হবে কিনা, তার অজুহাত দিয়ে এখন যে ঘোষণা দেওয়া হয়েছে এপ্রিল, সেটাকে আরো পেছানো হবে কিনা আমরা জানি না। তবে আসার কথা হচ্ছে আপনার শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠকটি করবেন, সেখানে অনেক কিছু ফয়সালা হতে পারে বলে অনেক আশাবাদ তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে, বিশেষজ্ঞরা বলছেন, বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, এমনকি বিএনপি মহাসচিব অনেক ইতিবাচক কথা বলছেন। কিন্তু আমি জানি না কতটা ইতিবাচক সিদ্ধান্ত সেখানে হবে। ডক্টর ইউনূস, আমি হাইপোথেটিক্যালি স্পিকিং, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যদি অনেক বিষয়ে একমত হয়েও যায়, দেশে ফেরার পরে যদি ওনার এনসিপি সেগুলো না মানে, তাহলে কি ডক্টর ইউনূস বিএনপির সাথে এই সমঝোতা করতে পারবেন? সেই আশঙ্কা কিন্তু থেকেই যায়। বুঝতে পেরেছি। তার মানে একটা মানে অনেকগুলো বিষয় আপনি খুব সামারি করে দিলেন। আমি একটু সাইফুলের কাছে যদি যাই, যে আমি যেটি শিরোনাম করেছি মেটিকুলাস ডিজাইনের শেষ অঙ্ক, আসলে মূলত এটিকে বলছি আপনার তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হতে যাচ্ছে, এটিকে মিন করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সেফ এক্সিট খুঁজতে গেছেন কিনা, সেরকম কোনো সমঝোতা হওয়ার কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে শুনতেও পাচ্ছি। তারা যে জুলাই ঘোষণাপত্রের কথা বলছে, অনেকে বলছেন জুলাই ঘোষণাপত্র হলে এই সংবিধানই থাকবে না, আমাদের এই রাষ্ট্র কাঠামোই থাকবে না, নির্বাচন তো অনেক পরের কথা। হ্যাঁ, তো এরকম অনেক রকম জল্পনা কল্পনা আছে। তো শেষ দৃশ্যটাই এখন ঘটতে যাচ্ছে কিনা, ওইটার অবয়ব পেতে যাচ্ছে কিনা, সাইফুল আলম চৌধুরী। এখন দেখেন, তারেক রহমানের সাথে বৈঠকটা একটু আলাদা রাখি। সে বৈঠক করতে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তার প্রতিক্রিয়ায়
আমার কাছে মনে হয়েছে সরকার লাস্ট যে মিটিংগুলো করেছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সেইখানে গুরুত্বের একটা ক্রমধারা সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, দৃশ্যমান করতে চেয়েছে। দেখেন, প্রথম দিন 3টা রাজনৈতিক দলকে উনি ডাকেন। এক, তখনও জামাতের নিবন্ধন ছিল না, মানে নিবন্ধন ফিরে পায়নি আর কি। প্রথমত বিএনপি, তারপর জামাত, তারপর এনসিপি। অর্থাৎ এই গুরুত্বের ক্রমধারা উনি নিজেই প্রতিষ্ঠা করেছেন যে তার কাছে এই 3টা দল প্রথম দিনের প্রথম সারির দল, আর দ্বিতীয় সারির দলগুলো হচ্ছে পরের গুলো। তো সেটা যদি ধরি এই গুরুত্বের, তাহলে তারেক রহমানের সাথে বৈঠক করছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো আমি আপাতত এইটা একটু সাইডে রাখতে চাই। তার আগে এই বৈঠকে যাওয়ার আগে, উনি লন্ডনে যাওয়ার আগে ওনার বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচনের, যদিও বলছেন যে ডেট আসলে ঘোষণা করেননি, উনি বলছেন প্রথমার্ধে হবে, এটা একটা কাছাকাছি, মানে একটা সময়সীমা বলেছেন। সো কারণ আপনার নির্বাচনের যে রোডম্যাপ বিএনপি চেয়েছিল, সেই রোডম্যাপ কিন্তু ভিন্ন বিষয়। সেই রোডম্যাপে যদি আপনি ফিরে যান, তাহলে 2007 সালের নির্বাচনের সময় যখন হুদা কমিশন, যেটা বাংলাদেশের দুটো নির্বাচন কমিশনকে, খুবই রৌফ কমিশন এবং হুদা কমিশন, এই দুটো কমিশনকে খুবই উচ্চমাত্রায় আপনার গ্রেডিং করা হয়। সো এই হুদা কমিশন দেখবেন যে 10টা কাজের একটা রোডম্যাপ দিয়েছিল, তার মধ্যে একটা ছিল স্থানীয় সরকার নির্বাচন, সেটা এই সময়ে হবে কি হবে না সেটা হচ্ছে, কিন্তু বাকি 9টা কাজ জাতীয় নির্বাচনের জন্য ছিল। তার মধ্যে একটা কাজ তারা কিছুটা করেছে, সেটা হচ্ছে আপনার ভোটার তালিকা। সেটা আবার জানুয়ারির 1 তারিখ পরে আবার কিন্তু একটা ফ্যাক্টর দেখা দেবে, জানুয়ারি 1 তারিখের পরে আবার নতুন ভোটার তালিকা করতে হবে। সো এইটা তো গেল একটা। কিন্তু এনসিপি এবং জামাত ইসলামী দুটো রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দিয়েছিল? এনসিপি বলেছিল যে, প্রথমে জামাতেরটা দেখি, জামাতের পরের ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাতের নেতা তাহের বলেছিলেন যে আওয়ামী লীগ আমলে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, কারণ ওই সময়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছিল না। ঠিক আছে, এবং এইবারও যদি লেভেল প্লেইং ফিল্ড না পায় তাহলে তারা নির্বাচনে যাবে না। এবং পরবর্তীতে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একই কথা বলেছেন, এনসিপিও বলেছেন। এনসিপি স্পেসিফিকলি বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা ঠিক বিশ্বাস করেন না যে ফ্রি ফেয়ার এবং কি বলে যে ইলেকশন হতে পারে। সো উনার দাঁড় করানো গুরুত্বের ক্রমধারা অনুযায়ী দুটো রাজনৈতিক দল বলছে এপ্রিলের মধ্যে উনি নির্বাচন করতে চান, সেই যে ঘোষণা দিয়েছেন। এবং এনসিপি বেশ কয়েকবার বলেছে যে বর্তমান প্রশাসনে বিএনপির দ্বারাই চালিত, এবং এটা সরকারের দুজন যারা এনসিপি মধ্য থেকে এসছেন, তখন এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী থেকে এসছেন, তাদের দুজনও কিন্তু বেশ কয়েকবার অভিযোগ করেছেন। এবং মাহফুজ আলম তো স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একজন আইজিপি নিয়োগ করার জন্য জামাত এবং বিএনপি যে অবস্থা করেছিল সেটা দেখে উনি চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। সো প্রশাসনের এই অবস্থা এনসিপি দোষারোপ করছে বিএনপিকে, আবার বিএনপি দোষারোপ করছে এনসিপি, প্রতিপক্ষপাতিত্ব করা হচ্ছে। তাহলে ধরে নিলাম তারেক রহমানের সাথে, আমি হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম তারেক রহমানের সাথে একটা বৈঠক হলো, বৈঠকে বিএনপি, কারণ তারেক রহমান ঈদের আগে যখন ইশরাক হোসেনের সমস্যাটা দেখা দিয়েছিল, তখন কিন্তু তারেক রহমান পরপর 2 দিন বিএনপির একটা তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশে প্রথমবারের মতনই ঘোষণা করলেন ডিসেম্বর মানে ডিসেম্বরেই হতে হবে, হতেই হবে, এইভাবে এই প্রত্যয় যোগ করে জোর দিয়ে বলেছিলেন। সেখান থেকে বিএনপির মতো দলের এবং বিএনপির সর্বোচ্চ ব্যক্তির ওই জোর দিয়ে কথা থেকে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা ভোটার, দেশের মানুষ, রাজনৈতিক বিশ্লেষক অনেকের উপরেই ইম্প্যাক্টটা কিরকম হবে সেটা একটা আসলে ভাববার বিষয়। আমরা জানি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির সাথে বৈঠকে, তারেক রহমানের সাথে বৈঠকে হয়তো পজিটিভ কিছু হলো, কেউ কেউ বলছেন যে না ফেব্রুয়ারির দিকে নির্বাচন একটা হয়ে যাবে আবার, তাহলে সেটাও এক ধরনের মোরাল ডিফিট বর্তমান গভর্নমেন্টের। যদি তারেক রহমানের কথাই নির্বাচন বৈঠকের পরে নির্বাচন এগিয়ে নিয়ে আসে, তাহলে ধরেই নিতে হবে এনসিপির কথা এবং জামাতের কথা সত্যি, কারণ যেখানে সরকারের প্রধান নির্বাহীটা তারেক রহমানের কথা যদি সরে চলে আসে,
তার আগের বক্তব্য থেকে, যেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছেন, উনি ভাষণ না দিতে পারতেন, উনি তার রহমানের সাথে বৈঠক করে এসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারতেন, তাহলে উই ডোন্ট মাইন্ড, আমরা কিছু মনে করতাম না। এখন সরে আসাটা এক ধরনের মোরাল ডিফিট, সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের বক্তব্যটা কিন্তু সত্য হয়ে যায়। আবার যদি এই বিষয়ে কোনো সমাধান না হয়, তাহলে ধরেন আরো ইস্যু আছে, ইশরাকের ইস্যুটা এখন আনসলভ রয়ে গেছে, তাহলে কি হবে? তখন যদি বিএনপি সহ যে 32টা রাজনৈতিক দলের মধ্যে 26টা রাজনৈতিক দলও চিফ অ্যাডভাইজারের সামনে কথা বলেছিলেন, তার মধ্যে 23টা রাজনৈতিক দল বলেছিলেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, ঠিক আছে, তারা যদি এখন বলে যে আমি এপ্রিলে হলে নির্বাচনে যাব না, তাহলে কি হবে? ওই রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, সেক্ষেত্রে তো পরিবর্তন শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আপনার রাজনীতির প্রতিটা 5 বছরের জন্য যদি নির্বাচন হয়, তাহলে প্রতিটা নির্বাচনকে আমরা একটা ফুটবল গেমের মতো, যেটা টাইম থাকে 90 মিনিট না হলে এক্সট্রা টাইম এখন এক্সট্রা টাইম চলছে, তাই না? সো এক্সট্রা টাইম না হলে পেনাল্টি শুট আউট, আপনাকে তো শেষ করতে হবে, রেজাল্ট ইটস এ নক আউট, তাই না? তো আপনাকে শেষ করতে হবে, তো শেষটা কোথায়? শেষটা যদি এপ্রিলের প্রথমার্ধে না হয়, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে, তাই না? আজকে চ্যাটার্ন হাউসে যে ইস্যুগুলো উঠেছে, সেই ইস্যুগুলো কিন্তু আপনার নির্বাচনের শুরুতে আরো বেশি করে উঠবে। ইনক্লুসিভনেস, ফ্রি ফেয়ার ইলেকশন। আপনার আসলে চ্যাটার্ন হাউসের যে প্রশ্নটা ছিল যে এইটা আসলে সংস্কার কমিশনের কাজ কিনা, এই ম্যান্ডেট তো জনগণ, আসলে প্রকান্ত উনি বোঝাতে চাচ্ছেন এই ম্যান্ডেটটা সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে দেওয়া হয়নি এবং এই সংস্কার কমিশনকে দেওয়া হয়নি। আপনি সংস্কার কমিশনগুলো দেখেন, এদের ওই সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টিস কতটুকু আছে সেটা সন্দেহান। যেমন নির্বাচন কমিশন, তারা বলছে আমরা একটা ড্রাফট আইন করবো, যেই কমিশনের মধ্যে একজন আইনজীবী নাই, সেই কমিশন কেউ একটা ড্রাফট আইন করে আমি বুঝি না। পুরো টোটাল কমিশনের সদস্যদের মধ্যে একজন আইনজীবী নেই, তারা নির্বাচন কমিশনের জন্য একটা ড্রাফট আইন করে দিল, সে আইন আমাকে গিলতে হবে, আমাকে জনগণ হিসেবে মানতে হবে। এই ম্যান্ডেট কে দিয়েছে? জি, নাজমুল আশরাফ, আপনার কি মনে হয় যে নির্বাচনের ডেডলাইন নিয়ে কোন রকম সমঝোতা হবে তারেক রহমানের সঙ্গে, এবং তারা একটা সেফ এক্সিটের জন্য কোনো উপায় খুঁজবে কিনা এই বৈঠকের মধ্য দিয়ে? ইউনূস তারেক বৈঠক 2 ঘন্টা ব্যাপী চলবে, কোনো এজেন্ডা নাই, সবকিছু নিয়ে আলোচনা হতে পারে, এই তথ্যগুলো আমরা প্রেস উইং থেকে পেয়ে। তার মানে সেখানে এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি ডিসকাস। তো এখন আমরা বাংলাদেশের বিষয় যদি ধরি, তাহলে তো নির্বাচনের তারিখ একটা বিষয়, সংস্কার একটা বিষয়, নির্বাচন পরবর্তী এই সরকারের বিদায়, এবং যারা অভ্যুত্থান করেছেন, যাদের অনেক রকমের দাবি দাওয়া আছে, তাদের কি অবস্থা হবে, তাদের সুরক্ষা কি হবে, তাদের উপরে কোনো আক্রমণ হবে কিনা, যাদেরকে তারা পরাজিত করেছেন সেই শক্তি আবার ফিরে এসে তাদের প্রতিশোধ নেবে কিনা, এরকম মেলা জিনিস কিন্তু এই সরকারের মাথায় আছে, বা এই সরকারের যারা সমর্থক, বা এই সরকারের যারা শক্তির উৎস, বা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদের মাথায় আছে। ফলে অনেক কিছু বুঝবার ব্যাপার আছে আপনার বিএনপির সাথে, যেহেতু এটা মানে প্রায় নিশ্চিত করে সবাই বলছে, বা আমরাও জানি যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। আসন কত কম বেশি পাবে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিএনপি যে ক্ষমতা আসবে এতে কোনো সন্দেহ নেই। ফলে আগামী সরকার বা বিএনপি সরকারের উপরে অনেক কিছু নির্ভর করছে বর্তমান সরকার এবং তার সহযোগী বা যাদেরকে তারা তাদের শক্তি মনে করে, এবং অভ্যুত্থানকারী হিসেবে যারা নিজেদের অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন, চিন্তিত আগামীর ভবিষ্যৎ নিয়ে, সেই বিষয়গুলো। ফলে অনেক গভীরের ব্যাপার, সেটি হয়তো নির্বাচন হয়ে গেলে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় সেগুলো আসতে পারে, কিন্তু একটা প্রাথমিক আলোচনা তো হয়ে থাকতে পারে। তবে এই যে এপ্রিল, দেখেন অনেক দিন ধরে আমরা শুনে আসছি ডক্টর ইউনূস এবং তার প্রশাসনের পক্ষ থেকে যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন, যে কোনো সময়। এটাও কিন্তু একটা বিকৃত সত্য। এই কথাটি আমি দু একবার বলেছি বিভিন্ন শোতে। কথাটা ছিল এরকম, ডিসেম্বরের মধ্যে, 25 সালের ডিসেম্বরের মধ্যে অথবা 26 সালের জুনের মধ্যে। তো ডিসেম্বরের মধ্যে বলতে ডিসেম্বরের আগেও হতে পারে। মানে যখন উনি এই ঘোষণাটি দেন প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে, তখন বলেছিলেন যে 25 এবছর বা চলতি বছর, আমার ভাষাটা মনে নাই, মানে এই 25 সালকে মিন করে, যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে। এই ভাষাটা অনেকদিন চলেছে, কারণ যখন আপনি বলবেন যে
চলতি বছর ডিসেম্বরের মধ্যে, তার মানে তার আগে অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, অগাস্ট, জুলাই এই সবগুলো মাসের মধ্যে পড়ে, এই সময় হতে পারে। কিন্তু এই সময়টাকে খেয়ে দিল, প্রায় 7 মাস খেয়ে দিয়ে তখন এটার একটা বিকৃত ভার্সন করা হলো ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, মানে ডিসেম্বরের আগে না, ডিসেম্বরের মধ্যে বলে আগের মাসগুলোকে ইনক্লুড করা হয়েছিল। যখন বলা হলো এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, তখন ডিসেম্বরের আগের সময়টা খেয়ে ফেলা হয়েছে। এই বিকৃত তথ্যটাও আমরা অনেকদিন ধরে শুনছি, ডিসেম্বর জুন ডিসেম্বর জুন। তারপরে যখন বিএনপি কড়া ভাষায় বলল যে ডিসেম্বরের মধ্যে হতেই হবে, হবে এরকম জোর দিয়ে বলেছে, এবং তার সপক্ষে বিএনপি বেশ শক্ত অবস্থান নিয়েছে এবং আন্দোলনের হুমকি দামকেও দিয়েছে, এবং এই জুন মাসটাকে তারা প্রস্তুতির জন্য সরকারকে ভাববার জন্য ছাড় দিয়েছে। জুলাই থেকে তারা মাঠে ময়দানে নামবে, আন্দোলন করবে। বিএনপির মতো দল আন্দোলন করলে এই সরকার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? বা উনাদের যারা এই যে হম্বিতম্বি বাহিনী মাঠে নামে তাদেরকে খুঁজে পাওয়া যাবে? আপনি যদি পেশি শক্তি, গায়ের শক্তির কথা বলেন, রাষ্ট্র শক্তি অন্য জিনিস, সেটা তো শেখ হাসিনাও দেখিয়ে গেছে। ডক্টর ইউনূস কি তাই দেখাবেন? দেখাবেন না নিশ্চয়ই। তাহলে পেশি শক্তি মাঠে যদি ধরি, তাহলে বিএনপি মাঠে নামলে ডক্টর ইউনূসের সমর্থক যত ছোট বড় দুই আনা চার আনা পার্টি আছে, এগুলো কোনোটারই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো সেরকম একটা অবস্থায় উনি এক জাতির উদ্দেশ্যে ভাষণে সময়টাকে 2 মাস এগিয়ে নিয়ে আসলেন, জুনের জায়গায় এপ্রিল নিয়ে আসলেন। তাহলে এপ্রিল কেন, কেন ডিসেম্বর না, সেই ব্যাখ্যা দেন নাই। কেন এপ্রিল? এবং ফেব্রুয়ারির পর থেকে যে প্রতিকূলতা, এই যে রোজা, ঈদ, তারপরে এসএসসি পরীক্ষা, আরেকটা ঈদ, এইচএসসি পরীক্ষা, তারপরে বর্ষাকাল, এই হিসাব তো অনেকদিন ধরেই বিএনপি সহ বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। তার মানে আগামী বছর যে আপনি বাড়তি 6 মাসের কথা বলছেন, তার মধ্যে আসলে 2 মাস টেকে নির্বাচনের জন্য, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস হিসাব করে লাভ নাই। 4 মাস নির্বাচনের উপযোগী না। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যতিক্রম একটা ছাড়া বা দুইটা ছাড়া বাকি কখনোই ওই সময় নির্বাচন হয় না। সবসময় এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে। এটাই আদর্শ সময় নির্বাচনের জন্য বাংলাদেশের জন্য। তো উনি এপ্রিলটাকে কেন বেছে নিলেন? জামাত কিন্তু সবচেয়ে সুবিধাবাদী দল, অনেকে বলে মোনাফেকি দল। তারা, আপনি যদি তার ইতিহাস দেখেন, সেই ৭১ পরবর্তীতে কিভাবে তারা এই 25 পর্যন্ত এসেছে, কখনো সামরিক শাসন, কখনো বেসামরিক শাসন, কখনো বিএনপির ঘাড়ে, কখনো আওয়ামী লীগের ঘাড়ে, কখনো এককভাবে, কখনো মধ্যপন্থী দলের সাথে, মানে নানান দলের হাত ধরে সহযোগিতা নিয়ে কাঁধে কোমরে মাথায় ভর করে করে জামাত এই পর্যায়ে এসছে। অভ্যুত্থানের পর থেকে তারা নিজেদেরকে অনেক বড় শক্তি মনে করছে, কারণ ওই অভ্যুত্থানে জামাতের যারা ছাত্র সংগঠন, তাদের একটা বড় ভূমিকা ছিল। যেটা শুরুতে বলছিলাম যে ওই 36 দিনের অভ্যুত্থানের অনেক তথ্য আমরা জানি না, ছোটাফাটা যেগুলো আসে এগুলো প্রমাণিত না, কিন্তু ফেলে দেওয়ার মতো না, কিন্তু একেবারে প্রমাণিত বিশ্বাসযোগ্য তথ্য আমরা হয়তো ভবিষ্যতে পাবো, এখন পাওয়ার সুযোগ নাই, সেই বাস্তবতা নাই। আর কেউ বললে তার জীবনে নিরাপত্তা হুমকিতে পড়বে, এটা আমরা জানি। তো ওই সময়ে তাদের একটা বড় ভূমিকা ছিল অভ্যুত্থানে। সেই ভূমিকার অনেক অন্ধকার দিকও হয়তো ছিল, যেগুলো আমরা এখন জানি না। যাই হোক, সেখানে না যাই, আমি বলছি যে জামাত কিন্তু এই সবসময় এই সুবিধাবাদিতা নিয়েই রাজনীতি করে করে এ পর্যায়ে এসেছে। এবং আমাদের স্মরণকালে, আমাদের ধরেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করলে এখন পর্যন্ত চোখে দেখা ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ে জামাত কিভাবে এগিয়েছে, এই কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো আলাদা, এরকম বিষয়গুলো আমাদের চোখের সামনে মুখস্থ এগুলো ইতিহাস। এখন সেই জামাত এই নির্বাচন নিয়ে কিন্তু আপনি যদি গত ৬-৯ মাসের ইতিহাস ঘাটেন, দেখবেন ওরা কখনো বিএনপির কাছাকাছি বক্তব্য দিয়েছে, কখনো এনসিপির কাছাকাছি, কখনো সরকারি বক্তব্যের কাছাকাছি, কখনো আবার নিজের একটা আলাদা বক্তব্য দিয়েছে, এরকম করেছে। এবং বিএনপি তো অনেকদিন ধরে ডিসেম্বরের কথা বলছে, ওই সময়টাতে জামাত কখনো ওই হ্যাঁ হলে হতে পারে, আমাদের আপত্তি নাই, কিন্তু জুনে হলে ভালো হয়, কেনই বা কি বলে, আবার এনসিপির সাথে সুর মিলে বলতো এই সংস্কার, বিচার, হ্যান ত্যান এগুলো না হয়ে কেন নির্বাচন হবে, নানাবিধ বক্তব্য, মানে যার থেকে যেটা নেওয়া সুবিধাজনক সেটাই নিয়ে নিয়ে তারা বলতো, তাদের পাশে থাকতো। আমি এই ইতিহাসটা সংক্ষেপে বললাম এ কথা বলতে, ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলের ঘোষণা যেদিন দিলেন, তার ইমিডিয়েট আগের জামাতের বক্তব্য ছিল এপ্রিল। তার আগে জামাত একবার বলছিল ডিসেম্বরে হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, আবার এভাবেও বলছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে, সরি ফেব্রুয়ারি মার্চে রোজা শুরু হয়ে যাবে, তার আগে হইলে ভালো, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে।
কিন্তু ডক্টর ইউনূসের ঘোষণার ইমিডিয়েট আগে জামাতের বক্তব্যটা ছিল এপ্রিল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আপনার অবস্থানটাই সাপোর্ট করলেন, জামাতের বক্তব্যটাই উনি ধারণ করলেন এবং সে অনুযায়ী তিনি দিয়েছেন। এখন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে উনি কতটুকু তার অবস্থান বদলাবেন অন্তত নির্বাচনের ব্যাপারে, বা ফিরে এসে উনি বা ওনার টিম কতটুকু তথ্য আমাদের কাছে খোলাসা করবেন সেটা নিয়েও সন্দেহ আছে। আবার এইটা হলেও আমি অবাক হব না যে বিএনপির পক্ষ থেকে একরকমের বক্তব্য আসলো, ডক্টর ইউনূসের পক্ষ থেকে আরেক রকমের বক্তব্য আসলো, এরকমও হতে পারে। আবার অনেক কিছু হয়তো দুপক্ষের কেউই বলবেন না, বা যার যার মতো করে বলবে, অনেক কিছু হতে পারে। বাট সেগুলো বাদ দিয়ে যেটা প্রকাশ্য ঘোষণা তাদেরকে দিতে হবে সেটি হচ্ছে নির্বাচনের তারিখ। এখন যদি তিনি এই জামাতের সাপোর্টে এপ্রিলে ঘোষণার পর উনি এক দফায় জুন থেকে চলে আসতেন এপ্রিলে, এখন যদি আবার তারেক সাহেবের সাথে বৈঠকের পরে বিএনপির হুমকি দামকিতে যদি এটাকে এখন ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে আনেন, ডিসেম্বরে আনবে বলে আমার মনে হয় না। এটা একটা ফেস সেভিং এর ব্যাপার। হয়তো বলবে দেখেন ডিসেম্বরের চেয়ে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে করলে তো খারাপ হয় না, আবহাওয়া এবং অন্যান্য পরিবেশ পরিস্থিতি সবকিছু তো একই রকম সময় আমরা একটু বেশি পাই, এভাবে একটা হতে পারে। এবং আমি দু একজন বিএনপির নেতার মুখে শুনেছি যে ওনারা ডিসেম্বরে চান, বা ওনাদের বরাত দিয়ে, দুঃখিত, বিএনপি নেতার বরাত দিয়ে পত্রিকা রিপোর্ট হয়েছে, আজকেও পড়েছি আমি এরকম একটা রিপোর্ট, যে ডিসেম্বরে তারা চাচ্ছে, ডিসেম্বরে হতে হবে বলছে, এটা তাদের একটা মানে কি বলবো দৃঢ় অবস্থান যেমন ঠিক আছে। তারপর সবাই মিলে যদি বলে আচ্ছা ভাই ডিসেম্বরে না, চল আমরা জানুয়ারিতে করি, তাতে হয়তো বা বিএনপি খুব বেশি দ্বিমত করবে না। কিন্তু ওই যে অনর অবস্থানটা থেকে সরে আসা, এটাকে ডিফিট মনে করার কোনো কারণ নাই। কারণ এখানে আমি যদি বলি রাজনীতিতে তো আপনার কি বলবো কম্প্রোমাইজ তো থাকবেই, কনফ্লিক্টও থাকবে, কম্প্রোমাইজও থাকবে। কনফ্লিক্ট কম্প্রোমাইজের মাধ্যমেই তো রাজনীতি আগায়। সেদিক থেকে যদি তারা জানুয়ারি ফেব্রুয়ারি মেনে নেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ডক্টর ইউনূসের ডিফিট হবে এই কারণে, যেভাবে এতদিন ধরে তিনি এবং তার উপদেষ্টা এবং তার আপনার দলবল এই ডিসেম্বর জুন বলে আসছে, ঠাস করে তিনি এপ্রিলে আসছেন, এপ্রিল থেকে আবার ঠাস করে যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে আসছেন, এটা তার একটা পরাজয় হবে। তার ক্ষেত্রে আমি বলবো না যে এটা সমঝোতার মাধ্যমে হয়েছে, কিন্তু কেন বলছি না, কারণ উনি কোনো মেজর সিদ্ধান্ত এ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে নেন নাই সকল দলের সাথে, বিশেষ করে বড় দল বিএনপির সাথে। উনি ওনার মতো করে নিয়েছেন, ওনার যারা সমর্থক, সেটা এনসিপি হোক, জামাত হোক বা ওনার উপদেষ্টারা হোক, তাদের সাথে আলোচনা করে নিয়েছেন। তো ওনার এই চর্চার ভিত্তিতে বলা যায় যে ওনার ক্ষেত্রে এটা কম্প্রোমাইজের বিষয় না, উনি হয়তো এটা নিতে বাধ্য হবেন। জি, সাইফুল আলম চৌধুরী, আশরাফ ভাই বলছিলেন যে আজ হোক কাল হোক, মানে ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক, জুনে হোক, কিংবা আরো যদি কোনো কারণে দেরি হয়, নির্বাচন তো কোনোদিন না কোনোদিন হবেই। আমার এখানে অনেক দর্শক মন্তব্য করেছেন যে আসলে এই নির্বাচন একটি টোপ। এই যেমন ধরেন আমি এখানে একজন মন্তব্য করেছেন যে খালেদা জিয়া টোপ গিলেছেন, তারেকের হাত পা বেঁধে দিয়েছেন, ইতিহাস বলে এটা ভেঙে ফেলার সাহস বিএনপির অন্য নেতৃবৃন্দের নেই। তারা বলতে চাচ্ছে, এরকম আরো অসংখ্য কমেন্ট আছে যারা বলতে চাচ্ছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না, তিনি সময় ক্ষেপণ করছেন। সরি, লাস্টের দিকে কি জিজ্ঞেস করলেন? তিনি সময় ক্ষেপণ করছেন। কে? ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস, হ্যাঁ। এই যেমন আব্দুর রশিদ বলেছেন ইউনূস নির্বাচন দিতে পারবে না, লিখে রাখেন। এটা একটা বিষয়। আর আশরাফ ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখলাম, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন গিয়ে এনসিপি তার নিয়োগকর্তা, তো তার অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা? আবার এখন ধরেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে একটা নির্বাচনে তারা তারিখ ঠিকঠাক করলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ নাই, সেই নির্বাচনই বা গ্রহণযোগ্যতা পাবে কিনা? এই দুটো প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম। সাইফুল আলম চৌধুরী, জি, নির্বাচন আদৌ হবে কিনা? না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেক ধরনের মেসেজ লোকজন পায়। দেখেন, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে নির্বাচন, সংস্কার, বিচার, ইভেন বর্তমান সময়ে সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এই যে কোনো কিছু নিয়ে খুব বেশি সংবাদ আসছে, এটা আমরা বলতে পারবো না। সেটা আমাদের এখানে এখন যেটা আমরা পাচ্ছি মেইন স্ট্রিম মিডিয়াতে, সেটা হচ্ছে স্ট্যাটাস বেসড জার্নালিজম। যে একজন একটা স্ট্যাটাস দেয়, সেটা উপদেষ্টা থেকে শুরু করে এনসিপির নেতা, জামাতের নেতা, ইদানিং শুরু হয়েছে কোনো সাংবাদিক আপনি স্ট্যাটাস দিলে ওটাও চলে আসে, একটা ফটো কাট করে চলে যাচ্ছে। দিস ইজ নট জার্নালিজম। ফলে মানুষের আসলে তথ্য পাওয়ার কথা ছিল ওখান থেকেই। সো ফলে আমরা পাচ্ছি না।
পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কথা হচ্ছে, মানুষের পারসেপশন তৈরি করছে। এই যে এখন হয়তো যারা এখন আবার আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে যারা নির্বাচন তাড়াতাড়ি চায় তাদেরকে আপনার এজেন্ট, ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর, হ্যাঁ, অথবা বিএনপি, মানে বিএনপির নেতারাও যারা কথা বলছেন নির্বাচনের জন্য, তাদেরকেও ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছে। তো ফলে নানান ধরনের বিষয় আছে। কিন্তু নির্বাচন সত্যিকার অর্থে আমি আপনাকে একটা রেফারেন্স দিতে পারি, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যখন মামলায় জর্জরিত ছিলেন, তখন উনাকে প্রোটেক্ট ইউনূস নামে একটা ব্লগ তৈরি করেন ইউনূস সেন্টার থেকে। সেটা জুলাই আন্দোলনের সময় বেশ সপ্রতিভ ছিল, এবং ডক্টর ইউনূসের 23 জুলাই একটা লেখা যেটা ওখানে দেয়, এবং এটা হচ্ছে বিশ্ববাসীর কাছে আকুল আবেদন ছিল, যেটা নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গে ছাপা হয়েছিল। সো তারপরে আরেকটা লেখা ছাপা হয় যখন জাতিসংঘ বিবৃতি দেয়। সো জাতিসংঘে বিবৃতি দেওয়ার পরে উনি ক্লেম করেন ওই পরের লেখায় যে উনার প্রথমের বিবৃতির কারণে বিশ্ববাসী আসলে বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষে নেমে বিবৃতি দিয়েছে। সো তারপর অনেক কিছু হয়েছে মানে আপনার আমরা দেখেছি। সো এরপরে উনি সবশেষ সম্ভবত জুলাই শেষের দিকে অথবা অগস্টের শুরুতে আরেকটা লেখা পোস্ট করেন। সেটা লেখাতে উনি বলেছিলেন যে এই মুহূর্তে, অর্থাৎ সেটা সম্ভবত 28 জুলাই বা 27 জুলাই অথবা আগস্টের 1 তারিখ বা 2 তারিখ দিকে। সাইফুল, আমি এখানে আপনাকে একটু যুক্ত করে দিই, আশরাফ ভাইও একটু খেয়াল করেন জিনিসটা। ধরেন আমি 19 জুলাই জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে গণভবন ঘেরাও করা হবে, এবং আমি মুখে এখন বলছি সেটি হচ্ছে যে গণভবনে মব ঢুকবে এবং শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা করা হবে। এই কথাটি আমি 18 জুলাই শুনেছি। আমি একটু শেষ করি তাহলে আপনি ডক্টর ইউনূসকে রিলেট করতে পারবেন। তো 19 জুলাই ছিল, ওটি সম্ভবত শুক্রবার ছিল, এবং আপনার বাইতুল মোকাররম, আপনি জানেন শুক্রবার আসলে পরে একটা নতুন উদ্যমে আন্দোলন শুরু হয়। তো সেই দিনই হওয়ার কথা ছিল। ওই দিন বিহারি ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সবাই নেমে গেল। ওই দিনই আপনার ইন্টারনেটের কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো 5ই আগস্ট যা ঘটেছে ওইটি আসলে ওই 19 জুলাই ঘটার কথা ছিল, এমনটি আমি 18 জুলাই শুনতে পেয়েছিলাম। যাই হোক, আমি জানি না, আমি একটু শেষ করি। কিন্তু ওই দিন সামহাউ যেভাবেই হোক সরকার টিকে গিয়েছিল, এবং তার 3 দিন পরে 21 তারিখ অথবা 22 জুলাই ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, না, ওই সময় ওনার আগে থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল ইয়ার জন্য, অলিম্পিকের জন্য। সেটা আমি কিন্তু আপনি জানি না, কিন্তু ওই সময় আমি আসলে আওয়ামী লীগের নেতাদের কথা খুব বিশ্বাস করি না সত্যিকার অর্থে। সেটা হচ্ছে সেই প্রসঙ্গে পরে আসছি, কারণ বিশ্বাস করি না, কারণ ওয়াহিদুল কাদেরের সময় বলেছিল যে শ্রীলঙ্কার মতো দখল করে ফেলবে। হ্যাঁ, কিন্তু আমি যে প্রসঙ্গটা জানছিলাম সেটা হচ্ছে ডক্টর ইউনূস তখন তার সবশেষ লেখায় বলেছিলেন, তার লেখাটাতে উনি বলেছিলেন এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের উচিত রিজাইন দিয়ে নতুন নির্বাচন দেয়া। এটা ছিল ওনার, এখনো আছে। উনি যদি সরিয়ে না ফেলেন তাহলে আপনারা প্রোটেক্ট ইউনূস ব্লগে পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, যিনি জুলাই আন্দোলন শেষ হওয়ার আগেই, সরকার পতনের আগেই সরকারকে বলেছিলেন যে ইস্তফা দিয়ে নতুন নির্বাচন দেয়া, সেইটা 5ই আগস্টের পরে উনি ক্ষমতা নিলেন 8ই আগস্টে। তারপর থেকে 10 মাস চলে গেল। 10 মাসে কি এমন তুমুল প্রয়োজন ঘটলো যে নির্বাচন দ্রুত না হয়ে 1 বছর 2 বছর পিছনে যাবে? কি এমন তুমুল ঘটলো? তাহলে কি মানে আলাউদ্দিনের এমন কোন চেরা উনি 5ই আগস্ট থেকে এই 8ই আগস্টের মধ্যে পেয়ে গেলেন যে না সংস্কার এই সেই হাবি জাবি, হ্যাঁ, এবং সংস্কারে আপনি যা করলেন সেটা কি ট্রান্সপারেন্ট? আমি একটা প্রশ্ন তুলতে চাই। ধরেন আপনি বলছেন যে দুদক সংস্কার করবেন। সো দুদক হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। দুদকের চেয়ারম্যান কিভাবে রাষ্ট্রের নির্বাহী প্রধানের সাথে সফর করেন একসাথে? তাহলে এই সংস্কারের মূল্যটা কোথায়? কারণ আজকে যদি ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, সেটা তদন্ত করবে কে? দুদক। তাহলে সেই দুদক নির্বাহী প্রধানের সাথে সফরে যাচ্ছেন, একসাথে খাচ্ছেন, একই টেবিলে ঘুমাচ্ছেন, একই হোটেলে ঘুমাচ্ছেন, একই টেবিলে খাচ্ছেন ঘুমাচ্ছেন। তাহলে এই সংস্কারের মানেটা কি?
এই সংস্কার তো একটা পুতুল সংস্কার হয়ে গেল, যে আমি পুতুলের চাবি আমার কাছে, আমি যেভাবে চাইবো সেভাবে পুতুল নাচবে। এই সংস্কারের জন্য কি আমাকে 1 বছর 15 বছর 16 বছর আমি ভোট দিনে আমি আরো 15 বছর 16 বছর ওয়েট করবো এই সংস্কারের জন্য? তাহলে সেখানে আপনি রাজনৈতিক, যখনই আপনি বিপদে পড়েন তখনই রাজনৈতিক ঐক্যের নামে দলগুলোকে ডাক দেন, আবার যখন বিপদ শেষ হয়ে যায় আপনি বলেন যে কিসের নির্বাচন, আগে সংস্কার আগে বিচার। যখন নির্বাচন দিবেন নাকি দেবেন না, হ্যাঁ নির্বাচন দেবেন নির্বাচন দিবে কি দিবে না এটা তো একমাত্র উপরওয়ালা জানে, আল্লাহ তাআলা জানে, আর ওনারা জানেন। হ্যাঁ, কিন্তু দৃশ্যমান যেটা আমি বলেছিলাম যে মানুষের অনেক সন্দেহ তৈরি হয়েছে, আপনাকে 9টা কাজ করতে হবে। এই 9টা কাজের একটা কাজ ছাড়া বাকি 8টা কাজ এখনো পর্যন্ত দৃশ্যমান হয়। আমি উদাহরণ দিয়ে বলি, ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণ, এইটা অতীতের সবগুলো নির্বাচনী মানে ফ্রি অ্যান্ড ফেয়ার যে 4টা নির্বাচন বাংলাদেশে 1991 সালে, প্রত্যেকটা নির্বাচনেই নির্বাচন প্রায় পিছিয়ে যাচ্ছে এই ডিলিমিটেশন ঝামেলার জন্য। এবার আরো ভয়ঙ্কর হবে। 2 নাম্বার, আপনি নির্বাচনের ইয়ার আপনি ঘোষণা করতে যাচ্ছেন, আপনি বাজেটের আগে সেটা জানেন, তাহলে বাজেটের নির্বাচনের জন্য বরাদ্দ এত কম কেন? গতবার যে নির্বাচনটা ভুয়া নির্বাচন, সেই নির্বাচনের জন্য 4,500 কোটি টাকা খরচ হয়েছে, তাহলে এইবার কত হতে পারে? এতগুলো দল, আপনি অধিক দল চান, অধিক ভোটার চান, অধিক কি বলে যে প্রার্থী চান, তাহলে খরচ বেশি হবে। তাহলে সে টাকা কোথায়, কোথা থেকে আসবে? সে প্রশ্ন কি বাজেটে আছে? নাই। 3 নাম্বার, থানা সহ এসএসএফ এর এতগুলো অস্ত্র লুট হয়েছে, কতগুলো আপনি উদ্ধার করতে পেরেছেন? 4 নাম্বার, যেটা জামাত বারবার করে বলছে, ভোট ডাকাতি হতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক এখনো পর্যন্ত সাবলীল নয়। দেখেন, কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম, সবশেষ বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল রাঙ্গামাটিতে, ওখানে কি জন্য এটা ভাঙতে দেওয়া হলো? আপনার কথা মতো পুলিশ এখন অ্যাক্টিভ। আপনি দেখবেন পুলিশ অ্যাক্টিভ বলছে, পুলিশ যখন থেকে অ্যাক্টিভ বলা শুরু করেছে লাস্ট জানুয়ারি থেকে, ক্রাইম রেট বেড়ে গেছে আরো। সরকারের ভাষ্য যদি ধরে নি পুলিশ অ্যাক্টিভ, ওকে ফাইন, পুলিশ কোনো ব্যাক টু দা ফর্মে নিয়ে আসতে পারছে, তাহলে ক্রাইম রেট বাড়ছে কেন? ইভেন মজার বিষয় হচ্ছে, এই সময়টাতে জানুয়ারি থেকে পুলিশের উপর অ্যাসল্টের সংখ্যা বেশি বেড়ে গেছে। আপনি পুলিশের ওয়েবসাইটে যান, খুঁজে পাবেন। আমি শেষ করব, এমন পরিস্থিতিতে নির্বাচন হবে কি? জি, নাজমুল সাহেব, ওই একই কথা যে নির্বাচন কি আদৌ হবে? তিনি যে এপ্রিলে নিতে চান, আসলে কি নির্বাচন দেওয়ার জন্য নিতে চান, নাকি তিনি আসলে সময় কোনোভাবে পার করে আরো বেশি জল ঘোলা করে সবকিছু বন্ধ করে দিতে চান? আবার অনেকে বলছিলেন ডিসেম্বরের পরে গেলে আর নির্বাচন হবেই না দেশে, সেই কারণে উনি ডিসেম্বরের পরে যেতে চান, এবং একটা যুদ্ধের ব্যাপার হতে পারে বাংলাদেশের মধ্যে। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, ফলে সব মিলিয়ে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। নির্বাচনের তারিখ ঘোষণা করা বা এই তারিখ নিয়ে একটা সমঝোতা হয় নির্বাচন হয়ে যাবে, এই নিশ্চয়তা দেওয়া যায় না। অনেক কিছু করতে পারে। যেটা আপনি বলছেন যে আমরা যে এখন বহু পরাশক্তির ক্রীড়নক হয়েছি, তাতে করে আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎ কি হবে। তো আমরা এখন একটা নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীলতা আশা করছি, একটি জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন আশা করছি। কিন্তু যারা আমাদের নিয়ে খেলছে এবং খেলার জন্য যাদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায়, তারাই বলতে পারবে যে আমাদের এই প্রত্যাশা আসলে আদৌ পূরণ হবে কিনা, হলে পরে সেটা কবে। কারণ আপনি জানেন না যে ওই সব শক্তিধর দেশ কি কি করতে পারে তাদের স্বার্থে, এবং এই অঞ্চলকে ঘিরে তাদের কত রকমের পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কতভাবে চেষ্টা করেছে বা করে যাচ্ছে। 2-4টা বিষয় সামনে এসেছিল, সেগুলোকে এখন মনে হচ্ছে একরকমের ধামাচাপা দেওয়া হয়েছে। আপনি দেখেন, এই সবশেষ ঈদ উপলক্ষে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই করিডোর নিয়ে যে কথাগুলো বললেন, আবারও বলছি, অসত্য বলেছেন, সম্মান রেখে বলছি। আর যদি খাস বাংলা ভাষা বলি, উনি মিথ্যাচার করেছেন। এই করিডোরের কথা আমরা তো জানতাম না, দেশের মানুষ জানত না। এই করিডোরের কথা প্রথম আপনারাই বলেছেন, মানে ডক্টর ইউনূসের সরকার বলেছেন। ওনার পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারসন এই সরকারে, তিনি প্রথম বলেছেন
যে জাতিসংঘ এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে একটি করিডোর করার জন্য, মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। আমরা তাতে নীতিগত সম্মতি দিয়েছি, তবে কিছু শর্ত দিয়েছি, যদি শর্তগুলো পূরণ হয় তাহলে আমরা চুক্তি করব। এরপরে দেখেন এই যে আপনার কি যেন এক লোকের আমদানি করা হইলো, খলিলুর রহমান, খলিলুর রহমান, হ্যাঁ সরি, ডক্টর খলিলুর রহমান, তিনি এ পর্যন্ত যা কিছু বলেছেন সবকিছু বললে অনেক সময় লাগবে। তারপর ডক্টর ইউনূস নিজে যা বলেছেন, ডক্টর ইউনূসের সবশেষ বক্তব্য দিয়ে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আমরা কোন করিডোরে, আমরা কাউকে করিডোর দেই নাই, বলা হচ্ছে আমরা করিডোর দিয়ে ফেলছি। এটা চীনে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন বাটপার কত রকমের। কেউই বলে নাই যে ডক্টর ইউনূসের সরকার করিডোর দিয়ে দিয়েছে। যারা বিরোধিতা করেছে সকল রাজনৈতিক দল, সকল মহল, সকল ধরনের নিরাপত্তা বিশেষজ্ঞ, কূটনীতি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেন, সকল মানুষ, এমনকি একমাত্র ব্যতিক্রম এই একটা বিষয়ে ডক্টর ইউনূসের প্রিয় দল এনসিপি এটার বিরোধিতা করেছে, যদিও খুব হালকার উপর দিয়ে ঝাপসা, কিন্তু তারাও এটার বিরোধিতা করছে। এখন এই করিডোরের ব্যাপারে সমালোচনাটা কেন এসেছে? যে জাতিসংঘের মহাসচিব এসে প্রস্তাব দিল, তার প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলল, এরপরে যখন ব্যাপক সমালোচনা শুরু হইলো, করিডোর দিলে আমাদের কি কি সমস্যা হবে, জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা মিয়ানমারের সাথে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়বো, এই আঞ্চলিক যত পরাশক্তি আছে, আন্তর্জাতিক পরাশক্তি আছে, তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হব, হ্যান ত্যান মেলা বিশ্লেষণ আমরা শুনেছি না এতদিন। সবকিছু কিন্তু বলা হয়েছে যদি সরকার করিডোর দেয় তাহলে আমাদের এই বিপদ হবে, তাই দেওয়া উচিত না। কেউই বলেন আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু ইউনূস সাহেব কি করলেন? ইউনূস সাহেব কি করলেন? বললেন যে না সরি, আমার একটা কল ছিল, কেটে দিয়েছি। ইউনূস সাহেব বললেন যে আমরা তো দেই নেই। আরে ভাই, আপনি দিয়েছেন এ কথা তো কেউ বলে নাই। আপনার উপদেষ্টার বরাত দিয়ে সবাই বলেছে যে আপনারা নীতিগত অনুমোদন দিয়েছিলেন, নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, হাইকোর্ট নীতিগত সিদ্ধান্ত। তো নীতিগত সিদ্ধান্ত মানে আপনারা এটা গিলছেন, এরপরে আরো চিন্তা ভাবনা কইরা শর্তরত মানলে পরে এটাকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তারপর আপনি বাস্তবায়ন করবেন। এটা কে না বুঝে রে ভাই? আর আপনি বলছেন যে দিয়ে ফেলছি, এটা ঠিক না, এটা মিথ্যাচার, বিভ্রান্তি চড়ানো হয়েছে, চিলে কান নিয়ে গেছে, হ্যান ত্যান। তাহলে কত বড় বাটপার হইলে দেখেন। এই যে আপনার উপদেষ্টা তহিদ হোসেনের কথার পরে খলিলুর রহমান এটার নানান ভাবে বিকৃত করছেন, অস্বীকার করেছেন, মিথ্যাচার করেছেন। তিনিও বলেছেন না আমরা কোনো চুক্তি করি নাই, আমরা কোনো চুক্তি করি নাই। আরে বেটা, চুক্তি করার কথা তো কেউ বলে নাই। তোমার সহকর্মী উপদেষ্টা পরিষদে এই তহিদ হোসেনের বরাত দিয়ে সবাই বলেছে যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, ওইটার বিরোধিতা করছে। আর খলিলুল্লাহ এসে কি বললেন যে আমরা তো ডিল করি নাই। আরে বেটা, ডিলের কথা কেউ বলে নাই। আর ইউনূস সাহেব এসে কি বললেন, আমরা করিডোর দিয়ে দিই নাই। দেখেন কিভাবে বিকৃত করে করে, মিথ্যাচার করে করে এটার বিরোধিতা করা হয়েছে। এটাকে বলে বাটপাড়ি, আন্তর্জাতিক বাটপাড়ি এগুলো, বুঝছেন? তো এটা থেকে আপাতত মনে হয় একটু রেহাই নিয়েছে, একটু দূরে থাকছে। কিন্তু বন্দরের ব্যাপারে এখানেও কিন্তু সবাই দ্বিমত করছে, সবাই বিরোধিতা করছে। বন্দরের ব্যাপারে ডক্টর ইউনূসের সবশেষ ভাষণে যা বলছেন, এটা তো খুবই নিকৃষ্ট একটা কথা বলছেন। তিনি বলছেন যারা বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার বিরোধিতা করে তাদেরকে আপনি প্রতিহত করেন। তার মানে উনি বিএনপি সহ যতগুলো দল বন্দরের বিরোধিতা করছে এদেরকে প্রতিহত করতে বলছেন। কারা প্রতিহত করবে? উনার পোষ্য মব সন্ত্রাসীরা, আনলে কারা প্রতিহত করবে? বাকি সব দলই তো বিরোধিতা করছে। তো এই হচ্ছে ওনার বাটপাড়ি আর কি। তো ফলে এই যে দুটো বিষয় নিয়ে এতদিন আলোচনা হলো, এই দুটো তো আমরা জানি যে এটা হচ্ছে বাইরের শক্তির ইচ্ছার বাস্তবায়নের চেষ্টা উনি করছিলেন, পারেন নাই বা আটকে গেছেন। এরকম যে আরো অনেক খেল ঝুলার ভিতরে, আরো অনেক মানে কি বলবো ফর্মুলা ওনার নাই, এটা তো আমরা জানি না। ফলে ওইসব ফর্মুলা যখন আসবে, প্রথম ছোট করে চিকন করে আস্তে আস্তে মোটা হবে, তাজা হবে, এরপরে মাঠে ছাড়বেন, তারপরে এটা নিয়ে হাউকাউ হবে। এরকম খেলা তো আরো হতে পারে। যদি ওরকম খেলা চলতে থাকে, আর নতুন খেলা আসতে থাকে, তাহলে নির্বাচন হবে কিভাবে? তখন তো নির্বাচন সবাই বলবে ভিক্ষা লাগবে না, কুত্তা ঠেকাও। আর নির্বাচন দরকার না, আগে দেশ বাঁচাও, আগে
বিদেশি শক্তি প্রতিহত করো, বিদেশি শক্তির যারা দালাল আছে এখানে তাদেরকে প্রতিহত করো, যারা দেশের দায়িত্ব নিয়ে, জনগণের দায়িত্ব নিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করে তাদেরকে আগে খেদাও, অনেক এজেন্ডার সামনে চলে আসতে পারে। ফলে তখন নির্বাচন মুখ্য বিষয় হবে না, এটা একটা। আর যদি ধরলাম ওরকম কিছু হলো না, নির্বাচন এই সরকার সুষ্ঠুভাবে করতে পারবে না। কেন পারবে না? প্রথম কথা হচ্ছে কি, তারা একজন নিরীহ নারীর উপরে আক্রমণ, তারা মব সন্ত্রাস করে কারো বাড়িতে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ, এই ইতিহাসের যত আপনার কি বলে স্মারক আছে, ঐতিহ্য আছে, সেগুলো ভাঙচুর ঠেকাইতে পারে না। সেগুলো কি করিয়া সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করিবে? প্রশ্নই ওঠে না। আর যেই মবরা এখন কোথায় কোথায় যেখানে সেখানে সন্ত্রাস করছে, তাদের ইচ্ছা মতো সরকার দেখে না দেখার ভান করে, মুখে বলে, কার্যত কিছু করে না, একটা করলে তো 10টা করে না, এই সিনেমা হল বন্ধ করে দেয়, আপনার যে কি বলে পর্যটকদের উপরে হামলা করে। ভাই, পার্বত্য চট্টগ্রাম বা আমাদের ওই অঞ্চলের বাস্তবতা কি কি ঘটছে সেখানে, এগুলো তো সবাই জানে। তো ওরকম একটি সরকারের পক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ভোটারকে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারার ব্যবস্থা করতে পারবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে এটা হলো শান্তিপূর্ণ ভোট এবং এখন আপনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ জঘন্য কাজ করেছে, তো আওয়ামী লীগ যারা পছন্দ করে, যারা ভোট দেয়, তারা কি জঘন্য কাজ করেছে? কোন আইনে আপনি তাদেরকে শাস্তি দেবেন? আওয়ামী লীগের কত ভোট এই মুহূর্তে আছে জানি না, অতীতের ভালো নির্বাচনের ভোটের হিসাব করলে সেটা মানে 4-5 কোটি, ধরলাম কমে টমে 3 কোটি হয়েছে। এই 3 কোটি মানুষকে আপনি কোন আইনে, কোন অধিকারে বঞ্চিত করবেন? তাদেরকে ভোট দিতে দিবেন না, তাদের কোনো প্রার্থী থাকতে দিবেন না, এবং সেই মানুষগুলোকে বাদ রেখা, এই যে চ্যাটাম হাউসের ডায়লগে কিন্তু একটা প্রশ্ন করছিল একটা মেয়ে, যে আপনি জাতীয় ঐক্য কিভাবে তৈরি করবেন একটা বিশাল জনগোষ্ঠীকে আলাদা করে, ভাগ করে, তাদের প্রতি বিরূপ আচরণ করে, সেটা তিনি জবাব দেন নাই। কিন্তু হ্যাঁ, আমরা জুলাই সনদ করিতেছি, আমরা জাতীয় ঐক্য করে ফেলতেছি। আরে ভাই, আপনি আর মামুরা বললে এক হয়ে গেলে কি জাতীয় ঐক্য হয়ে গেল? আপনি এনসিপি জামাত বসে একটা কিছু করে ফেলে জাতীয় ঐক্য হয়ে গেল? আপনি এমনকি সকল রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে, মানে আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বাদ দিয়া, যাদের নিয়ে উনি এখন মানে মিটিং টিটিং করেন, কথা বলেন, তাদের সবাইকে এক করলে কি জাতীয় ঐক্য হয়ে গেল? এই সবগুলো দল মিলে কি আমাদের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে? এই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপি সর্বোচ্চ ভোটের রেকর্ড হচ্ছে 40%। কতজন ভোটারের 40%-এর ভোট তারা পায়? তাহলে মোট জনসংখ্যার কত পার্সেন্টকে বিএনপি রিপ্রেজেন্ট করে? সবচেয়ে বড় দল। বাকিদের তো হিসাবই আনা যাবে না। তাহলে আপনি জাতীয় ঐক্য বলতে তো 18 কোটি মানুষের ঐক্য, 18 কোটি মানুষকে আপনি আস্থায় নিয়ে তাদের স্বার্থ, তাদের কি বলবো চাওয়া পাওয়া অধিকার নিশ্চিত করার মতো আপনাকে উপযোগী পরিবেশ তৈরি করবেন। আমরা বহু বছর শুনেছি না রাজনীতিতে যে জাতিকে বিভক্ত করা, জাতিকে বিভক্ত করা, করেছে। আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, বিএনপি জাতিকে বিভক্ত করেছে। ইউনূস সাহেব জাতিকে যেভাবে বিভক্ত করেছে, মাশাআল্লাহ, ওনার ধারে কাছে কেউ আসতে পারবে না। এবং আওয়ামী লীগ বিএনপির বিভক্তি কিন্তু বেশি দূর থাকে নাই, আবার মিলেমিশে হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ বিএনপির আত্মীয়তা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নানান ভাবে সম্পৃক্ত, অত রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু মানুষ হিসেবে একই দেশে বাস করে, একই দেশে রাজনীতি করে, পাশাপাশি থাকে, আত্মীয় স্বজন, বিয়ের সাথে বহুবিধ সম্পর্ক আছে। তাদের এই বিরোধ কিন্তু চিরস্থায়ী হয় না। ডক্টর ইউনূস যে বিভেদ তৈরি করে দিচ্ছেন, এইটা কত বছর থাকবে আল্লাহ জানে, এবং এই বিভক্তি নিয়ে এই দেশ আদৌ কতটা আগাতে পারবে এবং স্বাভাবিকভাবে দেশ এগিয়ে যেতে পারবে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমার। আপনি বিভক্তি কথা বলছেন তো, ডক্টর ইউনূস আপনি বলেন না যে আওয়ামী লীগ বিএনপি বিভক্তি করেছে, দেশি বিভক্তি, ডক্টর ইউনূসের বিদেশি বিভক্তি মনে হয়। সাইফুল আলম চৌধুরী, সেই ক্ষেত্রে এই যে হতে পারে ওটা উন্নত মানের আন্তর্জাতিক মানের বিভক্তি, হ্যাঁ, আন্তর্জাতিক মানের বিভক্তি। সাইফুল, আমি শেষ করব, 2টা প্রশ্ন আপনাদের দুজনকে রাখছি, খুব সংক্ষেপ করে উত্তর দিবেন। সাইফুল আলম চৌধুরী, সেই ক্ষেত্রে বিএনপি কি এই সব দায় মাথায় নিবে? না, বিষয়টা তো আমি তো বিএনপি নীতি নির্ধারক না। আমার কাছে মনে হয়, আমি যেটা অ্যানালাইসিস করতে পারি সেটা দেখেন, আপনি রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন আন্দোলন, সবশেষ সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেসের মিটিংয়ের পরে যে নাজুক অবস্থা, এই 3টা ইস্যুতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, 4টা ইস্যুতে সরকারকে কিন্তু 4 দফা
বিএনপি আমার মতে বাঁচিয়েছে। না হলে এই সরকার, রাষ্ট্রপতির ইস্যুতেই এই সরকারের অবস্থা মারাত্মক রকমের নাজুক হয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ ওই সময়ে একটা, তারপরে দেখেন আওয়ামী লীগের ইস্যুটা দীর্ঘদিন ধরে তারা, এবং আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার 10 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইন্টারভিউতে বিদেশি পত্রিকায় বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে তারা নির্বাচন করবে কি করবে না, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। কারণ আরেকটা ইন্টারভিউতে বলেছিলেন, তিনি প্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেন আপনার 30 অক্টোবর, সেটা হচ্ছে ফিনান্সিয়াল টাইমসকে। ওদেরকে বলেছিল যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না। তার 18 দিনের মাথায় দ্য হিন্দুকে আবার চেঞ্জ করে ফেলেন যে না, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগ নিইনি। তারপরে বিভিন্ন সময় দেখবেন জানুয়ারিতে কয়েক দফা, ফেব্রুয়ারিতে কয়েক দফা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটা আসছে, এবং সবশেষ আজকে বললেন যে কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আসলে একটা সাময়িক। হ্যাঁ, সো এটা আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার তো ইন্টারিম গভর্নমেন্ট, দে আর নট টিপিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু আপনি দেখবেন একটা রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি পলিটিক্স তারা করে ফেলেছে, অনেক বেশি পলিটিক্স, হীন পলিটিক্স, যেটা আশরাফ ভাই বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 7ই আগস্ট যখন দেশে ফিরেন তখন উনি এয়ারপোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আজকে থেকে আমার কথা আপনারা শুনবেন কিনা বলেন, আমার কথা শুনলে আপনারা মারামারি করবেন না, হানাহানি করবেন না, তাহলে কিন্তু আমি চলে যাবো, আমি থাকবো না। এরপরে যতগুলো মারামারি হয়েছে ওনারা কি করেছেন, ওনার প্রেস উইং থেকে একটা পুতু টাইপের, তার প্রথম শুরু হয় কিন্তু শিক্ষকদের আদালতে প্রকাশ্যে, এখনো বেশ কিছু মানে অল্প কয়েকদিন আগেও হয়েছে। এই মবগুলা বেশি আমি শুনেছি, আদালতের গুলা বিশেষ করে এই মবগুলো নাকি বেশিরভাগ এর পেছনে আছে বিএনপির লোকজন। না, এইটা আমি শুনেন, বিএনপিকে আপনি দোষ দিতে পারেন, বিএনপি, হ্যাঁ আমি শুনেছি, আপনারা ভালো বলতে পারবেন এইজন্য আমি বললাম। বিএনপিকে আপনি দোষ দিতে পারেন কি কারণে, বিএনপি কিন্তু নিজেও কিন্তু বলেছে যে তারা চাঁদাবাজি ইস্যু, অনেকগুলো ইস্যুতে তারা সাসপেন্ড করেছে, ঠিক আছে। সো এটা বিএনপি জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগও হয়তো, কারণ এটা বড় দল, এদের কন্ট্রোল করা টাফ। হ্যাঁ, আমি বিএনপি হয়ে সাফাই গাচ্ছি না যে বিএনপি এটা নিঃসন্দেহে এটা এই দায়ভার বিএনপি যদি করে থাকে বিএনপিকে নিতেই হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি তো সরকার, আলটিমেট দায় রেসপন্সিবিলিটি আমি আপনাকে দেব। জামাত যখন করছে আমি কি জামাতকে দিব? আমি দলকে কেন দিব? আপনি বিএনপির হয়ে বিএনপি, আপনি তো নিরপেক্ষ, আপনি এনসিপি করলে ধরছেন না, আপনি আপনার সামনে মব করেছে, সেই মব সন্ত্রাসীদেরকে থানায় ধরে নিয়ে গেছে, আপনার নিয়োগকর্তারা থানায় বসে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে এনেছে। তো এইটা এই জায়গায় বিএনপি করলে আপনি ভাইরাল করবেন বিএনপি কাজ করেছে কেন সোশ্যাল মিডিয়াতে, আর আপনি আপনার নিয়োগ করতে হলে আপনি করছেন না। করছে না কে? শুধু বিএনপিকে দোষ দিল আপনি। জামাতের বিরুদ্ধে কয়েকটা জায়গায় ঘটনা অভিযোগ আছে, আপনি দেখেন প্রকাশ্যে লাথি মারলো, সে তাকে ধরে নিয়ে গেল পুলিশ, 2 দিনের মধ্যে জামিন পেয়ে গেল, এবং ফুলের মালা গলায় দিয়ে। হ্যাঁ, আপনি আর যারা প্রকাশ্যে অপরাধ করে না তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরকে আপনি হচ্ছে গিয়া সন্ত্রাস দমন আইনে দিচ্ছেন যাতে জামিন না পায়, জননিরাপত্তা আইনে দিচ্ছেন, ঠিক আছে। সো যে প্রকাশ্যে একজন নারীকে লাথি মারছে, সে সন্ত্রাস বিরোধী আইনে কেন পড়বে না ধারাটা, মামলার ধারাটা? সে কেন সে তো সবচেয়ে জননিরাপত্তার জন্য সবচেয়ে প্রবলেম কিছু, সেটা কেন জননিরাপত্তা আইনে পড়বে না? তার মানে কি, আপনি আসলে আলটিমেটলি পদে পদে প্রতিদিন এমন কোনো দিন পাবেন না। ডক্টর ইউনূসের থেকে যাওয়া জানার কারণে ওনার প্রেসিং এর বক্তব্য দেখলেই তো, এই যে ধরেন আজকে আওয়ামী লীগ লন্ডনে যে কাজটা করেছে সেটা খুব বাজে কাজ, ডক্টর ইউনূসের নামে একটা ডাস্টবিন বানিয়েছে। যখন এটা আসলে আওয়ামী লীগ বলবে যে আপনি বলেন না কেন শফিক সাহেব যখন শেখ হাসিনার সম্পর্কে বানিয়েছে, দুটোই নিঃসন্দেহে খুব বাজে কাজ। হ্যাঁ, শেখ হাসিনা অপরাধ করলে ডেফিনেটলি সেটা প্রমাণ সহকারে বিচার হবে, হতেই হবে, করতেই হবে। যদি জুলাই হত্যাকাণ্ডে, আমি জুলাই হত্যাকাণ্ডে, এই সরকারের আমলে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমি মানে 100% সন্দিহান, এবং বলে রাখি জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় একটা ম্যাসাকারের বিচার থেকে আমরা সরে গেলাম।
এবং এর কনসিকোয়েন্স সবাইকে নিতে হবে। জি, নিশ্চয়ই বিচার একদিন তো হবেই, আমি বিশ্বাস করি। নাজমুল আশরাফ, আপনার কাছে শেষ প্রশ্ন, যে এই যে সবকিছুর দায়ভার ডক্টর ইউনূস নিশ্চয়ই একটা তিনি একটা ভার মুক্তির জন্য তারেক রহমানের কাছে যাচ্ছেন, কোন একটা সমঝোতা, আপোষ, একটা সেফ এক্সিট। সেক্ষেত্রে বিএনপি তাকে কতখানি ছাড় দেবে? দেখেন, বিএনপি প্রতি ডক্টর ইউনূসের সরকারের যে মনোভাব, যে আচরণ, যে ব্যবহার আমরা দেখেছি, সরকার সরাসরি করেছে এবং সরকারের হয়ে এনসিপি করেছে। তারপরও কিন্তু বিএনপি তার প্রত্যুত্তরে তেমন কিছু করে, সমালোচনা করেছে, কথা বলেছে, কিন্তু যেই ধরনের আঘাত করা হয়েছে তাদেরকে, যেটি রাজনৈতিক ভাবে বলছি, প্রত্যাঘাত সেভাবে হয় নাই। অনেক ধৈর্য, সহিষ্ণুতা প্রমাণ দিয়েছে, বড় দল হিসেবে এটা দায়িত্বশীল আচরণ করেছে, ঠিক আছে। কিন্তু আপনি এই যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, এই কথা যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এবং তার আগের কাহিনীগুলো আমরা জানি, সেই ইশরাককে দায়িত্ব না দেওয়া থেকে শুরু করে আরো নানান জায়গায় বিএনপির প্রতি যেসব বিএনপি বিরোধী যেসব কথাবার্তা আমরা এনসিপি, মানে মোট কথা বিএনপি কে মাইনাস করে দিতে চেয়েছে। এক্স্যাক্টলি, আমি ওই কথাটা এর আগে একটুখানি এসে পরে মিস করে ফেলেছি, যে অভ্যুত্থানের পরে এই আমাদের ছাত্র নেতারা আওয়ামী লীগের কাতারে বিএনপিকে ফেলে দিয়েছিল, এবং কিছু কিছু স্লোগান নিশ্চয়ই আপনার মনে আছে, কি এক সাপের দুই বিষ, নৌকার ধানের শীষ, নৌকাকে আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে, মুজিবাদ, জিয়াবাদ, বরবাদ, এগুলো তো মনে আছে আমাদের। তার মানে ওরা চেয়েছিল গোটা বাংলাদেশের মালিক হয়ে যেতে, এবং তাদের কথা এবং আচরণে কিন্তু তাই মনে হয় তারা বাংলাদেশের মালিক। অথচ তারা যাকে সরল আন্দোলন করে সেই মানুষটার অপরাধী ছিল, সে দেশের মালিক বনে গেছে, এখন তারা দেশের মালিক। মানে আমি এক মালিকরে হটাই দিয়ে আরেক মালিক হয়ে গেছে আর কি। ওই যে দেখবেন বাংলা সিনেমাতে দেখায়, কোন এক এলাকার সন্ত্রাসী সে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে, এখন আরেক সন্ত্রাসী এসে তাকে যখন মেরে ফেলে, মানে তাকে পরাস্ত করে বা তাকে শাস্তি দেয়, তখন সে আবার ওই কর্তৃত্ব নিয়ে আবার সে একই কাজ করতে থাকে। তার মানে যে সরকার দেশের মালিক বনে গিয়ে জনগণের স্বার্থ দেখতো না, তাদেরকে আপনি সরিয়ে আপনি নিজে মালিক হয়ে গেছেন। কিন্তু যাকে সরাইছেন সে তো ছিল হাতির মতো মালিক, আপনি তো চামচিকার মতো মালিক। তাহলে আপনার এই মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত হবে, যেখানে হাতির মালিকানা টিকে নাই? তো বিএনপিকে কিন্তু শুরু থেকেই এই শক্তি, অভ্যুত্থানকারী শক্তি বা তাদের একটা অংশ, বা যারা এনসিপি করছেন, বা যারা আপনার এই যে উপদেষ্টা হিসেবে আছেন, তারা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেছে, ওই ভাষায় তাদেরকে আক্রমণ করেছে। এইটা গত কিছুদিন সংস্কার এবং নির্বাচন নিয়ে আরো ব্যাপক আকার ধারণ করেছে, এবং এই কাজগুলো সরকারের একরকমের মনোসমর্থনে হয়েছে। কারণ যখন এই এনসিপি বা এই উপদেষ্টা তো সরকারের অংশ, এই বিএনপিকে এইভাবে আক্রমণ করে, তখন কিন্তু সরকার চুপ থাকে, তাদেরকে নিবৃত করে না, বা এই ব্যাপারে সরকারের অবস্থান কি আমরা বুঝতে পারি না। এটা একটা আজব সরকার। আজব তো এমনিতেই, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কখনো ছিল না, তত্ত্বাবধায়ক ছিল। যাই হোক, তো আমি বলছি যে সেই সরকারের সিদ্ধান্ত কি, বা সরকার বলতে কোনটাকে বোঝায়? ডক্টর ইউনূস যেটা বলবেন সেটা, নাকি আইন উপদেষ্টা যেটা বলবেন, না আসিফ যেটা বলবেন, না মাহফুজ যেটা বলবেন, নাকি আপনার যে রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসান যেটা বলবেন? আমরা এক একজনের কাছে একরকম শুনি। কখনো কখনো মনে হয় সরকার আসলে একজনই, যেটা হচ্ছেন প্রেস সেক্রেটারি। কারণ উনি যে কর্তৃত্ব নিয়ে, যে জোর দিয়ে, দাপট দিয়ে, এবং মানে কি বলবো, কনফিডেন্সের সাথে সরকারের পলিসি সম্পর্কিত বক্তব্য দেন, তাতে মনে হয় যে ডক্টর ইউনূস এগুলো কিছুই না, উনি আসলে আসল সরকার। তো ফলে সামষ্টিকভাবে আমরা কিন্তু সরকারের অবস্থান বুঝতে পারি না, এক একজনের এক এক কথা, এক এক অবস্থানের কারণে। তো সেই জায়গায় বলছি যে এই সরকারও যখন বিএনপির ব্যাপারে এই ধরনের অবস্থান নেয়, বা এই ধরনের অবস্থানকে সমর্থন করে বা তার প্রতিবাদ করে না, দাবি দেওয়ার ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করে, বিএনপি সহ যেখানে 50টার বেশি দল ডিসেম্বর নির্বাচন চেয়েছে, উনি ইয়েতে গিয়ে বললেন, জাপানে গিয়ে বললেন একটি মাত্র দল। এটা কি বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা, হেয় করা না? আরো অনেক বিষয় এরকম উদাহরণ দেওয়া যায়। সেদিক থেকে বিএনপির ভারপ্রাপ্ত নেতা ওনার সাথে বসতে চেয়েছেন এবং সমঝোতা আসতে চেয়েছেন, এইটা ডক্টর ইউনূসকে উনি ফেভার করছেন। এনাফ, ভালো বলেছেন।
ফেয়ার এনাফ। যাই হোক, সাইফুল আলম চৌধুরী এবং নাজমুল আশরাফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজনেই ভালো থাকুন। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে মেটিকুলাস যে ডিজাইন ইউনুস সরকার শুরু করেছে, তার শেষ কোথায় সেটা আমরা হয়তো জানি না, কিন্তু কোথাও না কোথাও এর তো সমাপ্তি হতেই হবে। সেই সমাপ্তি যেন অনেক অনেক বড় কোনো আঘাত, রক্তপাতের মধ্যে দিয়ে না হয়, শুধু সেই প্রত্যাশাই থাকছি। এবং নির্বাচনটি দ্রুত হলে পরে যে ট্রানজিশন হবে, যেন সেই ঘটনাটি খুব দ্রুত হয়, যাতে করে বাংলাদেশে শান্তি ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।